আপনি যে পণ্য বা সার্ভিসটা ডেভেলপ করলেন, করার পর আপনি কমিউনিকেটও করলেন সবার কাছে যে আমার কাছে এরকম একটা জিনিস আছে, তাদের ভালোও লাগলো। এখন প্রশ্নটা আসবে হলো তারা পণ্যটা কিভাবে অ্যাভেইল করবে। বিজনেসেরও ব্রেইন থাকে, এটি এই ব্রেইনটা মানে কি বলছি, দ্য সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস। সোলার সিস্টেমের শুরুটা, এই যে পুরা সৌরজগৎ, এটা শুরুটা হলো সান। সান মানে হচ্ছে হিউম্যান এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন অনুযায়ী আমরা একটা ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করব। এই প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা প্রপার কমিউনিকেশন করবো। ওই যে গতকাল যে মার্কেটিং এর যতগুলো স্ট্র্যাটেজি শিখিয়েছি, সেই আলোকে আপনার পণ্য বা সার্ভিসটাকে কমিউনিকেট করতে হবে। কারণ আমি পৃথিবীর সেরা পণ্য নিয়ে বসে আছি, আমি সেই পণ্যের কথাটা যদি মানুষকে জানাতে ব্যর্থ হই, মানুষ জানবেই না যে এরকম সুন্দর একটা প্রোডাক্ট। আমি যদি ম্যাসিভ মার্কেটিং না করতাম, বিশ্বাস করেন আপনারা জানতেনই না যে কোচ কাঞ্চন নামে কেউ এক্সিস্ট করে। কোচ কাঞ্চনের কাছে যে এত চমৎকার লার্নিং আছে, এরকম বই আছে, কিছুই জানতেন না। তাহলে লাভ কি হতো? আমি জিনিসটা বানালাম, আপনার পর্যন্ত আমি রিচ করতে পারলাম না, আপনি কিন্তু কিনতে পারলেন না। তারপরে যেটা, সেটা হচ্ছে কানেকশন। দিস ইজ দ্য আর্থ, এটাকে আমরা বলছি আর্থ। কানেকশনটা কি? তার মানে হচ্ছে আমি কমিউনিকেট করলাম আপনার সাথে প্রপারলি, কমিউনিকেট করার পরে আপনি এবার পণ্য বা সার্ভিসটা আপনি কিভাবে অ্যাভেইল করবেন, কিভাবে পারচেজ করবেন, এটার জন্য একটা কানেক্টিভিটি লাগে। এই কানেকশনটার নাম এটাকে বলা হয় বিজনেস মডেল। তার মানে হচ্ছে আপনারা গ্রোথ চ্যালেঞ্জের বিজ্ঞাপনটা দেখেছেন, দেখার পরে আপনার ভালো লাগছে, আপনি ক্লিক করছেন, করে আমাদের ওয়েবসাইটে চলে আসছেন, যেখানে পণ্যটা প্রেজেন্ট করা ছিল ডিটেল, আপনি ওইখানে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছিলেন। আর আপনারা হয়তো জিরো পেমেন্টে করেছেন, এই যে আফটার সার্ভিস আপনি করবেন পেমেন্ট। এই যে কানেকশনের ব্যাপারটা, আপনি যে পণ্য বা সার্ভিসটা ডেভেলপ করলেন, করার পর আপনি কমিউনিকেটও করলেন সবার কাছে যে আমার কাছে এরকম একটা জিনিস আছে, তাদের ভালোও লাগলো। এখন প্রশ্নটা আসবে হলো তারা পণ্যটা কিভাবে অ্যাভেইল করবে। এই কারণে পৃথিবীতে অনেকগুলো বিজনেস মডেল ডেভেলপ হয়েছে। যারা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়েছেন, তারা ওইখানে দেখবেন আমি 12টা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মডেল শেয়ার করেছি। যেমন প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজেশন, তারপরে হচ্ছে এরকম অনেকগুলা, ব্রিক অ্যান্ড মর্টার। বলছি দ্য সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস। সোলার সিস্টেমের শুরুটা, এই যে পুরা সৌরজগৎ, এটা শুরুটা হলো সান। সান মানে হচ্ছে হিউম্যান এক্সপেকটেশন। এই এক্সপেকটেশন অনুযায়ী আমরা একটা ট্রান্সফরমেশনাল প্রোডাক্ট বা সার্ভিস ডেভেলপ করব। এই প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা প্রপার কমিউনিকেশন করবো। ওই যে গতকাল যে মার্কেটিং এর যতগুলো স্ট্র্যাটেজি শিখিয়েছি, সেই আলোকে আপনার পণ্য বা সার্ভিসটাকে কমিউনিকেট করতে হবে। কারণ আমি পৃথিবীর সেরা পণ্য নিয়ে বসে আছি, আমি সেই পণ্যের কথাটা যদি মানুষকে জানাতে ব্যর্থ হই, মানুষ জানবেই না যে এরকম সুন্দর একটা প্রোডাক্ট। আমি যদি ম্যাসিভ মার্কেটিং না করতাম, বিশ্বাস করেন আপনারা জানতেনই না যে কোচ কাঞ্চন নামে কেউ এক্সিস্ট করে। কোচ কাঞ্চনের কাছে যে এত চমৎকার লার্নিং আছে, এরকম বই আছে, কিছুই জানতেন না। তাহলে লাভ কি হতো? আমি জিনিসটা বানালাম, আপনার পর্যন্ত আমি রিচ করতে পারলাম না, আপনি কিন্তু কিনতে পারলেন না। তারপরে যেটা, সেটা হচ্ছে কানেকশন। দিস ইজ দ্য আর্থ, এটাকে আমরা বলছি আর্থ। কানেকশনটা কি? তার মানে হচ্ছে আমি কমিউনিকেট করলাম আপনার সাথে প্রপারলি, কমিউনিকেট করার পরে আপনি এবার পণ্য বা সার্ভিসটা আপনি কিভাবে অ্যাভেইল করবেন, কিভাবে পারচেজ করবেন, এটার জন্য একটা কানেক্টিভিটি লাগে। এই কানেকশনটার নাম এটাকে বলা হয় বিজনেস মডেল। তার মানে হচ্ছে আপনারা গ্রোথ চ্যালেঞ্জের বিজ্ঞাপনটা দেখেছেন, দেখার পরে আপনার ভালো লাগছে, আপনি ক্লিক করছেন, করে আমাদের ওয়েবসাইটে চলে আসছেন, যেখানে পণ্যটা প্রেজেন্ট করা ছিল ডিটেল, আপনি ওইখানে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছিলেন। আর আপনারা হয়তো জিরো পেমেন্টে করেছেন, এই যে আফটার সার্ভিস আপনি করবেন পেমেন্ট। এই যে কানেকশনের ব্যাপারটা, আপনি যে পণ্য বা সার্ভিসটা ডেভেলপ করলেন, করার পর আপনি কমিউনিকেটও করলেন সবার কাছে যে আমার কাছে এরকম একটা জিনিস আছে, তাদের ভালোও লাগলো। এখন প্রশ্নটা আসবে হলো তারা পণ্যটা কিভাবে অ্যাভেইল করবে। এই কারণে পৃথিবীতে অনেকগুলো বিজনেস মডেল ডেভেলপ হয়েছে। যারা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়েছেন, তারা ওইখানে দেখবেন আমি 12টা ওয়ার্ল্ড ক্লাস বিজনেস মডেল শেয়ার করেছি। যেমন প্ল্যাটফর্ম, ডিসেন্ট্রালাইজেশন, তারপরে হচ্ছে এরকম অনেকগুলা, ব্রিক অ্যান্ড মর্টার। এই প্রত্যেকটা হচ্ছে এক এক ধরনের ডিস্ট্রিবিউশন, এগুলো বিজনেস মডেল। তাহলে বিজনেস মডেল কি করে? মূলত কানেকশনটা ডেভেলপ করে। যেমন ই কমার্স, এটা হলো ডিসেন্ট্রালাইজ একটা বিজনেস মডেল। ই কমার্সে যেটা হয়, একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমার এবং সেলার, কাস্টমার এবং ম্যানুফ্যাকচার, এই দুইজনের কানেক্টিভিটিটা তৈরি করে দেয় মূলত ওয়েবসাইট। এই যে এই ওয়েবসাইটটাই হলো এখানে কানেকশন। এখন আপনার যদি ওয়েবসাইট, অনলাইন বিজনেস হয়, তাহলে ওয়েবসাইটটা হবে কানেকশন। আপনার যদি আউটলেট বেসড হয়, তাহলে ফিজিক্যাল একটা আউটলেট করলেন, ওইটা হবে কানেকশন। আপনার যদি চিন্তা করেন যে না, আমার যে প্রোডাক্ট শুধু আউটলেট করলে হবে না, অনলাইনেও হবে না, আমি ডিস্ট্রিবিউশন চ্যানেলে যাব, তখন আপনি ডিলার, হোলসেলার, রিটেইলার, এরকম চ্যানেল, যেমন প্রাণ, স্কোয়ার, ইউনিলিভার, বড় বড় বা প্রাণের মতো কোম্পানিগুলো ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে কানেকশনটা করে। অর্থাৎ কাস্টমার পণ্যটা ওই চ্যানেল থেকে, ওই দোকান থেকে কিনে নেয়।
আর দোকানদার পণ্যটা নেয় ডিলারের কাছ থেকে, ডিলার পণ্যটা নেয় ডিস্ট্রিবিউটরের থেকে, ডিস্ট্রিবিউটর পণ্যটা নেয় কোম্পানি থেকে। তাহলে ফাইনালি এই চ্যানেলের মাধ্যমে, এই যে কানেক্টিভিটির মাধ্যমেই কাস্টমারের কাছে চলে গেল। এখন আমাদের জন্য কানেকশন করাটা অনেক সহজ, বিকজ এখন আমাদের ইন্টারনেটের যুগে আছে, আমরা ওয়েবসাইটের মাধ্যমে মূলত কানেক্ট করে ফেলতে পারি ই কমার্সে। সো ওই কানেকশনটা যখন করবেন ওয়েবসাইটে লুক এন্ড ফিল, যে গতকাল প্যাকেজিং এর কথা বলছিলাম, আপনি যেই পণ্যটার কথা বলতেছেন, আপনি কি যদি ক্লেম করেন এটা একটা প্রিমিয়াম পণ্য, তাহলে এটার ফটোগ্রাফি, এটার বক্স, এটার ওয়ে অফ প্রেজেন্টেশন, ওয়েবসাইটের স্পিড, ওয়েবসাইটের মিনিমালিজম, ডিজাইন, এই প্রত্যেকটা জিনিস যাতে সুন্দর করে ওইখানে গুছানো থাকে, তাহলেই শুধুমাত্র ওইখানে কানেকশনটা হবে। অ্যান্ড ফিফথ ওয়ান যেটা, সেটা হচ্ছে অপারেশনস। এই যে কানেকশনটা আমি করলাম, এখন ব্যাক এন্ডে তো আমার একটা অপারেশনস টিম লাগবে, যেটাকে আমি নাম দিচ্ছি মার্স। এই অপারেশন টিম হচ্ছে এই পুরো জিনিসটাকে মেনটেন করবে। কারণ কাস্টমার কল দিবে, কল রিসিভ করবে, কাস্টমারকে যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো লাগছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো লাগছে, আপনাদের জন্য জুম ক্রিয়েট করে জুমের লিঙ্কগুলো আবার এসএমএস করে পাঠানো হচ্ছে, ক্লাস শেষ হইলে আপনাদের জন্য আবার স্লাইডগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমি যেখানে ক্লাস নিব, এখানে পেছনে আমার একটা বোর্ড লাগানো হয়েছে গ্রোথ চ্যালেঞ্জ 14 দিয়ে, আমার এখানে লাইটিং, ক্যামেরা, এই পুরো যে সেট আপটা, এটা কে করেছে? অপারেশন টিম করেছে। আমি জাস্ট এসে ডিরেক্ট, এই যে আপনাদের জাস্ট ক্লাসের 2 মিনিট আগে আমি ঢুকছি, ঢুকে আমি ডিরেক্ট ক্লাস করতেছি, ক্লাসটা শেষ আমি চলে যাব। বাকি জিনিস কে করতেছে? আমার পুরো টিম। ইভেন অ্যাড রান করা, আমি একদিন আসছি এখানে বসছি, আমি 5 মিনিট লাগছে একটা অ্যাড বলে দিছি, বাকি ওরা পুরোটা করে অ্যাড ট্যাড রান করে, এভরিথিং ম্যানেজ কিন্তু ওরা করছে। এটা হচ্ছে অপারেশন, মানে আমার একটা ব্যাক এন্ড টিম মূলত এই পুরা কি কি কাজ করা লাগবে, এই অপারেশনাল একটা প্ল্যান, একটা ম্যানুয়াল, একটা প্রসেস আগে ডিজাইন করা লাগছে, যে কে কোন কাজটা করবে, কে কোন ডিপার্টমেন্টে থাকবে। তারপরে টিম ফরমেশন। তাহলে আমরা কাজগুলো ডিফাইন করলাম, যে একটা গ্রোথ চ্যালেঞ্জ সাকসেসফুলি বাস্তবায়ন করার জন্য কি লাগবে? কন্টেন্ট লাগবে। এটা বাস্তবায়ন করার জন্য আমার কি লাগবে? আমার ফেসবুকে অ্যাড রান বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগবে। আমার কমিউনিকেট করার জন্য কাস্টমার সার্ভিস লাগবে। আমার হোয়াটসঅ্যাপ ম্যানেজ করার জন্য একটা টিম লাগবে। আমার ওয়েবসাইটের যাতে জিনিসটা ল্যান্ডিং পেজটা প্রপারলি রেডি হয়, ডিজাইন করে, এটার জন্য আমার ডেভেলপার লাগবে। এই যে দেখেন, আমার কপি রাইটার লাগবে, যারা ক্যাপশন লিখবে, কপি লিখে এটাকে ইয়া করবে। আমার ডিজাইনার লাগবে। এই যে দেখেন, টিম ফরমেশন করা লাগছে, যে আমার এই পুরো কাজটা উঠানোর জন্য এরা এরা এই পুরো জিনিসটাকে সাকসেসফুলি বাস্তবায়ন করবে। দিস ইজ কল্ড টিম ফরমেশন। এটাকে আমি নাম দিয়েছি জুপিটার। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে সিস্টেমাইজেশন। আপনি যখন ধাপে 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 এই এই পার্টগুলো কমপ্লিট করে ফেলতে পারলেন, 6টা ধাপ, সপ্তম ধাপে গিয়ে আপনার কাজ হবে সিস্টেমাইজেশন, অর্থাৎ পুরো প্রক্রিয়াটাকে অটোমেটেড করা, যাতে পুরো সিস্টেমটা অটোমেটিক্যালি পরিচালিত হয়। দিস ইজ সিস্টেমাইজেশন। যখন আপনি সিস্টেমাইজেশন করতে পারবেন, তখনই শুধুমাত্র আপনার বিজনেসকে আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন, তখনই শুধুমাত্র ম্যাক্সিমাইজেশন করা আপনাদের জন্য সম্ভব হবে। এই হচ্ছে আমাদের পুরো সোলার সিস্টেম। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন আছে আমার, আমি জাস্ট চ্যাট ওপেন করে দিব ফর 1 মিনিট। আপনারা আমাকে জানাবেন যে এজ এ ফাউন্ডার, এজ এ উদ্যোক্তা, যারা আমার আগের গ্রোথ চ্যালেঞ্জ করেছেন তারা আনসার দিবেন না, কারণ তারা অলরেডি উত্তরটা জানেন। নতুন যারা পার্টিসিপেট করেছেন এবারে গ্রোথ চ্যালেঞ্জে প্রথম, আপনারা একটু চিন্তা করে আপনাদের, কারণ অন্যরা উত্তরটা দিয়ে দিলে তখন ওইটাই দেখে দেখে সবাই বলতে থাকবে। আমি চাই যারা আগে আনসারটা জানেন তারা না দিয়ে নতুন যারা, তারা আনসারটা দেন, যে এই যে যে পুরা সোলার সিস্টেম, বা এই যে এতগুলো কম্পোনেন্ট আমরা দেখালাম, এতগুলো এলিমেন্টে আমাদেরকে কাজ করতে হবে, এজ এ ফাউন্ডার আপনি কোন জায়গাটায় কাজ করবেন? এটা হচ্ছে প্রশ্ন। অ্যাজ এ ফাউন্ডার এই সোলার সিস্টেমের কোন প্লেসটাতে, সান, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, মানে কোনটার মধ্যে আপনি কাজ করবেন? আপনি কি হিউম্যান এক্সপেকটেশনে থাকবেন, ট্রান্সফরমেশনে, কমিউনিকেশনে, না কানেকশনে, না অপারেশনসে, না টিম ফরমেশনে, না সিস্টেমাইজেশনে? দিস ইজ $1,000,000 কোশ্চেন। আমি দেখি আপনাদের থেকে আনসারটা কি আসে। সো সবার জন্য চ্যাট ওপেন করে দিয়েছি। আপনি বলেন, আপনি এই পুরা জার্নিটার কোন জায়গাটাতে আপনি কাজ করবেন? নতুনরা আনসার করবেন। সান, সান, সান অনেক ভোটে বিজয়ী হয়ে যাবে মনে হচ্ছে। কানেকশন, সিস্টেম, ফলো আপ, সান, টিম, সিস্টেমাইজেশন, ট্রান্সফরমেশন, আর্ট, স্যাটার্ন, কমিউনিকেশন, সিস্টেমাইজেশন, অল, হিউম্যান এক্সপেকটেশন, জুপিটার, সান, অপারেশনস। ইয়েস। সবাই যার যার ইনোভেশন থেকে বলেন।
এর ফাঁকে ফাঁকে যারা নিজেদের মার্কেটিং করার জন্য আসছেন, আপনারা অ্যাবসলিউটলি একটা গার্বেজ ওয়ার্ক করতেছেন, কারণ এটা মার্কেটিং এর জায়গা না। কেউ এই মোমেন্টামই নাই যে আপনি আপনার প্রোডাক্টের লিঙ্ক দিচ্ছেন এখানে গিয়ে সে কেনাকাটা করবে। এই কাজটা করবেন না প্লিজ। কানেকশন, অল, সিস্টেমাইজেশন, সিস্টেমাইজেশন, সান, সিস্টেমাইজেশন, অপারেশনস, সিস্টেমাইজেশন, সান আর সিস্টেমাইজেশন, প্রথমটা আর শেষটা দুইটা খুব বোট পাচ্ছে। টিম, আবার এখন টিমের সিস্টেম একটাও না। সান, ওয়াও ওয়াও গ্রেট, আমি আমি বুঝতে পেরেছি মোটামুটি। হুম, অল, অল অল অল, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা আনসারটাতে যাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং, আজকের ক্লাসের সাথে রিলিভেন্ট। এই আনসারটা একটা মিলিয়ন ডলার প্রশ্নের আনসার। কেন? কারণ হচ্ছে আপনি এই পুরোটার জুড়েই কাজ করবেন না, রং। আপনি এই কোনোটার মধ্যেই থাকবেন না। দিস ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ আপনি কোনোটাতেই, ওই যে লাস্ট এক ভাইয়া লিখেছেন, আপনি এই কোনোটার মধ্যেই কাজ করবেন না। কেন? এবার আসেন, এই জিনিসটা বোঝাটা আমাদের খুবই জরুরি। বিকজ আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কথা চিন্তা করে দেখেন, উনি এই পুরো মহাবিশ্ব বানিয়েছে, এই পুরো বিশ্ব জাহানের উনি মালিক। এখন দেখেন, উনি চিন্তা করে যে আল্লাহর জায়গা থেকে যদি আমি জিনিসটা, ওই জায়গা থেকে যদি আপনি দেখার চেষ্টা করেন, উনি তো পুরো জিনিসটাকে সৃষ্টি করেছেন, তাহলে উনি কোন জায়গা থেকে পুরো জিনিসটাকে অপারেট করতেছেন খেয়াল করে দেখেন। উনি কিন্তু কোনো একটা সিস্টেমের পার্ট না, উনি পুরো সিস্টেমটা থেকে বাইরে থেকে, এবার আপনি ফুল সিস্টেমটাকে মনিটর করতেছে, যখন যেখানে যেই ডিসিশন যেইভাবে দরকার, কোনো কিছু হওয়া দরকার, কোন ফাইয়া কোন বলতেছে হয়ে যাইতেছে। কেন আপনার এটা করা লাগবে? বিকজ খেয়াল করে দেখেন, আপনি যদি এই সোলার সিস্টেমের কোনো একটা পার্টে গিয়ে ঘুরতে থাকেন গোল গোল করে, তাহলে যেটা হবে আপনি বাকি জিনিসগুলো মিস করে যাবেন, অন্যান্য পার্টগুলোতে কিন্তু আপনি নাই। জিনিসটা খেয়াল করে দেখছেন? এখন আমি জানি আপনাদের মাথায় প্রশ্ন আসবে, তাহলে এগুলো করবে কে? হ্যাঁ, অ্যাজ এ ডে ওয়ানে যখন আপনি ব্যবসাটা শুরু করবেন, ব্যবসা যখন একদম শুরু করবেন, তখন আমি জানি এই সবগুলোতে আপনার দৌড়াইতে হবে, গোল গোল ঘুরবেন, এইদিকে ঘুরবেন, ওইটাকে ঘুরবেন, ওইটা ঘুরবেন। কিন্তু সারা জীবন যদি এইগুলোর মধ্যেই আপনি ঘুরেন, আপনার ব্যবসা তো কোনোদিনও বড় হবে না। আপনি বাইরে থেকে বিজনেসটাকে দেখতে হবে। এই যে দেখেন, এই বিল্ডিং বা এই এই বিল্ডিংটার কোথাও কোনো প্রবলেম থাকলে বাইরে থেকে যদি দেখে যে বিল্ডিংটা একটু হেলে পড়ছে বা একটু বাঁকা মনে হইতেছে, এটা বাইরে থেকে না দেখলে, ভিতরে বসে থাকলে বোঝা সম্ভব না। তার মানে আপনার ব্যবসার মধ্যে কোনো প্রবলেম থাকলে, আপনি যদি মার্কেটিং এ ঘুরতে থাকেন, অথবা আপনি ট্রান্সফরমেশন অথবা হিউম্যান এক্সপেকটেশনে পড়ে রইলেন, বাকি জিনিসগুলোতে যে ভুল হইতেছে বা রাইট হইতেছে, কি হইতেছে আপনি কিন্তু মিস করে যাবেন। যার কারণে আপনার পুরো সিস্টেমটা থেকে বাইরে যেতে হবে। যেটা আমরা বাংলাদেশে হই কি, আমরা হই চিফ এভরিথিং অফিসার, যে আমরা এই সবগুলোই করি। অল, অনেকে আনসার দিয়েছেন অল, অনেকে কমিউনিকেশন বলেছেন, অনেকে টিম ফরমেশন। আপনি পুরাটা থেকে বাইরে গেলেই না শুধুমাত্র বুঝতে পারবেন আচ্ছা কোন জায়গা, আচ্ছা ওই জায়গায় প্রবলেম, তখন আপনি ওই জায়গাতে একটা ইনপুট দেন। আপনাকে হইতে হবে চিফ নাথিং অফিসার, তখন আপনি বাইরে থেকে ইনপুট দিয়ে এগুলাকে ডেভেলপ করতে পারবেন। আর সিস্টেমের মধ্যে ঘুরলে আপনার পক্ষে কোনোদিনও বিগ বিজনেস ডেভেলপ, আপনি হয়তো মুদি দোকানদার হইতে পারবেন, যে সকাল ভোরবেলা দোকান খুলে রাত 12টায় বন্ধ করে, কিন্তু সেই স্কেল আপ করতে পারে না, কারণ তার দোকান পুরোটা তার ঘাড়ের উপরে। এখন কেন এটা করবেন? এইখানে করলে আপনার পক্ষে জিনিসগুলো ডেভেলপ করা। আর ডে ওয়ানে শুরু করবেন কি এক্সপেকটেশন, তারপরে ট্রান্সফরমেশন অফ প্রোডাক্ট ডেভেলপ করবেন, মার্কেটিং কমিউনিকেশন করবেন, তারপরে বিজনেস মডেল দিয়ে কানেকশন তৈরি করবেন, তারপরে পুরো অপারেশনাল একটা ম্যানুয়াল বানাবেন, যেখানে আপনার কোম্পানিতে, ধরেন টোটাল কোম্পানিতে 1000 কাজ হয়, 1000 কাজ কোনটা কিভাবে করবেন আপনি রিটেন লিখে ফেলেন, ম্যানুয়াল। তারপরে টিম ফরমেশন, এই কাজ 1000 কাজ আমার 20 জন টিম মেম্বারের মধ্যে আমি ভাগ করে দিব। এবার ভাগ 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 করে কে কোনটা কাজ করলো। এইবার হোল জিনিসটাকে একটা অটোমেটেড প্রসেসে আসেন, যাতে আপনি একটা সেন্ট্রাল ড্যাশবোর্ডে আপনি পুরো জিনিসটাকে দেখতে পারেন। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার কাজ হবে, আমি জানি এখন আপনি কোনো না কোনো একটা পার্টে কাজ করতেছেন অথবা সবগুলো, এটা মানে আমি বলতেছি এটা কোনো সমস্যা না, আপনি এখন করতেছেন, কিন্তু লং রানে আপনি যদি বছরের পর বছর, যুগের পর যুগ এইরকম সিস্টেমেই ঘোরেন, কোনোদিন আপনাকে সেই ক্যাশ বাক্সে মারা যেতে হবে। ব্যবসা আপনাকে ছেড়ে যাবে না, আপনার ব্যবসা অলওয়েজ আপনার ঘাড়ের উপরে। আস্তে আস্তে করে করে ডেভেলপ করে টিম এবং সিস্টেম ডেভেলপ। এইবার সিস্টেম চালাবে টিমকে, টিম চালাবে অপারেশন, অপারেশন থেকে হবে কানেকশন, কানেকশন থেকেই হবে কমিউনিকেশন। এইভাবে পুরো জিনিসটা উপর থেকে সিস্টেম দিয়ে পুরো জিনিসটাকে আপনি মেনটেন করতে পারবেন। যেখানে আপনার মনে হচ্ছে একটু ওইখানে গ্যাপ মনে হচ্ছে, আচ্ছা কমিউনিকেশনটা টিমটা নিয়ে বসে ওদেরকে ইনপুট দিই। আচ্ছা মনে হইতেছে যে এক্সপেকটেশন যে প্রোডাক্ট হইতেছে না, তখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিমের সাথে আপনি একটু বসেন, পুরো সিস্টেমের বাইরে থেকে এই জিনিসগুলো আপনি করবেন।
সো এইখানে আমরা আবার একটু ডিটেল লিখে দিয়েছি। হিউম্যান এক্সপেকটেশন হচ্ছে দ্য হোয়াই বিহাইন্ড পারচেস, কাস্টমারের হোয়াইটা হিউম্যান এক্সপেকটেশনের মাধ্যমে আপনি বের করবেন যে কেন কাস্টমার প্রোডাক্টটা কিনে। ট্রান্সফরমেশন মার্কারি মানে হচ্ছে ডিলিভার আ বিফোর আফটার ব্রিজ কাস্টমার ক্যান ফিল, উনি কোথায় আছে, উনি আপনার প্রোডাক্টের মাধ্যমে কোথায় যেতে পারবে। কমিউনিকেশন হচ্ছে ক্লিয়ার, কনসিস্টেন্ট অ্যান্ড কম্পিলিং মেসেজিং দিতে হবে আপনাকে, ক্লিয়ার, কনসিস্টেন্ট অ্যান্ড কম্পেলিং মেসেজিং তাকে দিতে হবে। এবং কানেকশন মানে কি, ইমোশনাল ট্রাস্ট অ্যান্ড লয়ালিটি, এমনভাবে তাকে কানেকশন তৈরি করতে হবে। এবং অপারেশন মানে ডেলিভারি ইঞ্জিন, অপারেশন মানে হচ্ছে আমি এমনভাবে পুরো জিনিসটাকে সাজালাম আমি যাতে কাস্টমারকে বেস্ট ভ্যালুটা ডেলিভার করতে পারি। টিম ফরমেশন হচ্ছে এ প্লেয়ার্স আর্মিদের মতো টিম বানাইতে হবে যারা ওয়েল প্ল্যান, ডিসিপ্লিন, স্কিলড। অ্যান্ড সিস্টেমাইজেশন মানে হচ্ছে প্রসেস দ্যাট স্কেল উইদাউট ব্রেকিং, এমন একটা প্রসেস বানানো যাতে পুরো প্রসেসটা অটোমেটিক্যালি একটা মেশিনের মতো, ওই যে আমার বইয়ের নামটা যেটা দেখছেন ক্যাশ মেশিন, বিজনেস কিন্তু আসলে একটা ক্যাশ মেশিন। আপনি যদি পুরো প্রক্রিয়াটাকে ডিজাইন করতে পারেন অটোমেটিক্যালি আপনার মানি প্রডিউস হবে। ইউর বিজনেস ইজ এ সোলার সিস্টেম ইফ দ্য সান ডাইজ, এখানে খেয়াল রাখবেন সবচেয়ে পাওয়ারফুল এখানে হচ্ছে সান, অন্যগুলো আপনি ফিক্স করতে পারেন কিন্তু সান যদি, হিউম্যান এক্সপেকটেশন যদি ঠিক না থাকে, আপনি সব কিছু ঠিকঠাক করলেন কিন্তু মানুষের চাওয়া অনুযায়ী, মানুষের হোয়াই অনুযায়ী, পেইন, ফিয়ার, ফ্রাস্ট্রেশনকে দূর করার জন্য যদি বা প্রবলেম সলিউশনে যদি পণ্যটা ভালো পারফর্ম না করে, তখন কিন্তু সবকিছু কলাপস করবে, অল প্ল্যানেটস বিকাম কলাপস। হোয়াট ইজ সিস্টেম, এই যে সিস্টেমাইজেশনের কথা আমরা বলছি, তাহলে হোয়াট ইজ সিস্টেম? বিজনেস সিস্টেমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ডকুমেন্টেড অ্যান্ড রিপিটেবল সিস্টেম, অর্থাৎ ডকুমেন্টেড অ্যান্ড রিপিটেড জিনিসটা বানাবেন, প্রসেস টু স্ট্রিমলাইন দ্য অপারেশন। অর্থাৎ দেখেন একটা দেশ কিভাবে চলে, একটা দেশ চলে একটা সংবিধানে, একটা মামলা মোকদ্দমা যখন হয় এটা বিচার কিভাবে হয়, কারণ ওইটার একটা আইনের বই আছে, আইন ডেভেলপ করা আছে। ঠিক আপনার কিন্তু, আপনি যে একটা বিজনেস চালাচ্ছেন মানে আপনি একটা দেশই চালাচ্ছেন, একটা ছোটখাটো দেশ চালাচ্ছেন, তাহলে আপনার কনস্টিটিউশনটা কোথায়, আপনার আইনের বইটা কোথায়, আপনার ম্যানুয়ালটা কোথায়, এই যে ম্যানুয়াল আপনি রিটেন করে ফেলবেন, এই জিনিসটার নামই হচ্ছে সিস্টেম। টনি রবিন্সের একটা কথা আমার খুব ভাল লাগে, উনি সুন্দর করে বলছিলেন, হোয়েন ইট ইজ ইন ইউর হেড ইউ আর ডেড। যখন আমরা মাথায়, আমরা বাংলাদেশি মানুষগুলা সবাই মাথায় আছে সমস্যা নেই, সব আমরা মাথায় রেখে দিতে চাই, তাহলে আপনি যখন কোনো কিছু মাথায় রাখতেছেন, মাথার তো সিপিইউ খরচ বেশি হবে, সব কিছু রিটেন করে ফেলবেন, হোক এটা 500 পেজের একটা বই হোক, কিন্তু আপনার রিটেন থাকুক। সো সিস্টেম ডাজন্ট ইকুয়ালস অটোমেশন। অনেকেই সিস্টেম কথাটা শুনলে মাথায় প্রথম টপ অফ মাইন্ডে চলে আসে যে মানে অটোমেশন, আমার মনে হয় সফটওয়্যার কিনতে হবে। না, ব্যাপারটা আপনি আগে হ্যান্ড রিটেন বানান না, আগের ইয়েতে ওয়ার্ডে বানান না, এক্সেলে বানান না, মানে পুরো প্রক্রিয়াটা আগে রেডি করেন, আস্তে আস্তে তখন আপনি আরো ডেভেলপ করলে আপনি পরবর্তীতে আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন। যেমন আমরা সিস্টেমটা বোঝার জন্য একটা সহজ এক্সাম্পল আমি দিয়েছি, রেসিপি ইজ দ্য সিস্টেম ফর কুকিং। আজকে দেখেন কেএফসির মতো ব্র্যান্ড, ম্যাকডোনাল্ডসের মতো ব্র্যান্ড, তারা সারা পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন তাদের টেস্ট কিন্তু একই রকম আসে। স্টারবাকসের যে কোনো জায়গায় যাবেন তাদের সমস্ত প্রোডাক্টের রেস্টুরেন্ট চেইনগুলো একই রকম কিভাবে থাকে, বিকজ তারা একটা সেন্ট্রাল রেসিপি বুক আছে, এটা ফলো করে। আজকে শেফ চাকরি ছেড়ে দিল, আরেকজন আসলো, ডাজন্ট ম্যাটার, কারণ রেসিপি বই আমাকে বলে দিচ্ছে আমার কি করা লাগবে। So in business, we are facing the same problem again and again and again. বিজনেসে আমরা রিপিটেডলি একই রকমের প্রবলেম ফেস করতে থাকি। তাহলে কি করা লাগবে? একই রকম প্রবলেমের জন্য একটা ফাইনাল সলিউশন বের করবেন, যেই গাইড বুক দেখে তার আপনার টিম সলিউশন করবে। আস্ক ইউর সেলফ, হাউ ক্যান ইউ সলভ আ প্রবলেম নট ওয়ান্স বাট ফর এভার? কিভাবে আপনি প্রবলেমটা একবারই সলিউশন করবেন, এই প্রবলেম যাতে বারবার সলিউশন। ধরেন আপনার এমপ্লয়িরা দেরিতে আসে, এখন দেরিতে আসে, এক একজনের বেতন কাটেন, অ্যালার্ম দেন, এটা সেটা, আপনি একটা রুলস ডেভেলপ করে ফেললেন যে প্রতি 10 মিনিট দেরির জন্য এত টাকা কাটা হবে, অথবা প্রতি একদিন পরপর 3 দিন মিস করলে বা সপ্তাহে 3 দিন মিস করলে 2 দিনের বেতন কাটা যাবে। এটা আপনি একবার যখন আইনটা ডেভেলপ করে ফেলেন, এটা মিটিংয়ে ডেকে সবার মাথায় বলে দেন, পরের মাসে অটো তার ওই স্যালারি শিটের মধ্যে ওই বেতনগুলো যখন মাইনাস হয়ে যাবে, সিস্টেম কিন্তু একবার দাঁড়ায় গেল। তার মানে আপনি যেই প্রবলেমটাই ফেস করতেছেন, আপনি চিন্তা করবেন প্রবলেমটা ওয়ান টাইম সলিউশন আমি করব না, মাথায় সেট আপটা থাকবে এই প্রবলেমটা আমি এমন একটা সিস্টেম বানাই, এমন একটা নিয়ম বানাই, এই প্রবলেমটা যাতে সারা জীবন আর দ্বিতীয়বার না ভাবা লাগে, আমি সিস্টেম বানাই দিছি, পুরো জিনিসটা সিস্টেমেটিক চলবে। System equals minimum input, maximum output. System is the best way of doing something. A system is not about replacing human. হয়তো হিউম্যান রিপ্লেস হবে না, কিন্তু হিউম্যান একটা সিস্টেমে চলবে। যেমন ম্যাকডোনাল্ডস এর কথা যদি চিন্তা করে দেখেন, আর টিনেজার ক্যান রান আ $1 million স্টোর।
ম্যাকডোনাল্ডস বা কেএফসি বা ইন্টারন্যাশনালি যদি স্টোরগুলোতে আপনি যান, বাচ্চা বাচ্চা পোলাপান এগুলো ম্যানেজ করতেছে, পার্ট টাইম তারা জব করে। এত বড় $1,000,000 একটা স্টোর বা রেস্টুরেন্ট কিভাবে তারা ম্যানেজ করে? কারণ তার কোনো কিছু চিন্তা করা লাগে না, সব কিছু ডিফাইন করা আছে। কখন কে যাবে, ওয়াশরুমটা যে প্রতি 1 ঘন্টায় ওয়াশ করতে হবে এটা দেওয়া আছে রুটিনে, এবং কে করতেছে তার নাম দিয়ে সে সিগনেচার, এই ঘন্টায় আমি, পরের ঘন্টায় যে যাচ্ছে তার নাম দিয়ে সে করছে সিগনেচার। তার মানে দেখেন অটোমেটেড, কিন্তু এটা কিন্তু সফটওয়্যার লাগতেছে না, কিন্তু প্রত্যেকে জানে ওই ইয়েতে কাউন্টারে কে কতক্ষণ থাকবে, কে কোনটুকু সার্ভিস দিবে, ডেকোরেশন, এভরিথিং মেনশনড, এভরিথিং। যার কারণে যার যে ডিউটি সে জানে কি কি করতে হবে, ওগুলো সে করে যায়, প্রত্যেকে তার মতো করে, যে একটা মেশিনের মতো। দেখেন মানুষগুলা এক একজন এক একটা মেশিনের মতো কাট করতেছে, বাট কোম্পানির টাকা প্রডিউস হইতেছে হিউজ পরিমাণ, প্রত্যেকটা কাস্টমার হ্যাপি, অন টাইমে তারা সার্ভিস পাচ্ছে, তার টেবিলে খাবার চলে যাচ্ছে, সব কিছু মনে হবে না কেমন জানি একটা অটোমেটিক রোবট চালাইতেছে। জিনিসটা আসলে অটোমেটিক রোবট চালাচ্ছে না, ব্যাক এন্ডে একটা লম্বা সময় ধরে এই কোম্পানিগুলা সিস্টেমটাকে আগে ডেভেলপ করছে, যার কারণে সবাই পুরো জিনিসটা জানে, অ্যাওয়্যার। দ্য প্রবলেম বিজনেস ডিপেন্ডেন্ট অন ইউ। আমাদের বিজনেসের অন্যতম বড় প্রবলেম যেটা, আমাদের বিজনেস সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার ডিপেন্ডেন্ট, যার কারণে আমাদের কোনো ফ্রিডম থাকে না। এবং আমরা যেই সিস্টেম বিল্ড করি, সিস্টেম মানি হলো সব আমার মাথায় আছে। আচ্ছা কিছু হইলে আমার ফোন দিও, কিছু হইলে ফোন দিচ্ছে, মেইল দিচ্ছে, মেসেজ দিচ্ছে, সব কিছু আপনার মাথায় আছে, আপনি মাথা থেকে সবকিছু সলিউশন দিচ্ছেন, যার কারণে আপনার প্যারা বেশি কিন্তু আর্নিং কম। সো ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। এখন ব্লাইন্ড স্পট যেটা হয়, আমরা অনেক সময় জানি না আসলে আমরা যে এই জিনিসটা জানি না, বা আমরা না বোঝার কারণে এলোমেলো ভাবে করতেছি। সো ইফ ইউর বিজনেস ইজ নট ডিপেন্ড অন দ্য সিস্টেম, ইট ইজ মোস্টলি ডিপেন্ড অন ইউ, অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম। তখন আপনার ঘাড়ে আপনার বিজনেস চলে আসে। সো ইফ ইউর বিজনেস ডাজন্ট হ্যাভ আ ব্রেইন, ইট উইল বিহেভ লাইক এ হেডলেস চিকেন, বেজি বাট গোয়িং নাও নো হোয়ার। হেডলেস চিকেনের মতো হয়ে যায়। তাহলে এখানে খুবই পাওয়ারফুল একটা কথা আমি বলেছি, দেখেন ধরতে পারেন কি, ইফ ইউর বিজনেস ডাজন্ট হ্যাভ আ ব্রেইন, ইট উইল বিহেভ লাইক এ হেডলেস চিকেন। এখন বিজনেসের আবার ব্রেইন কি, আপনি চিন্তা করে দেখেন তো, এটা অবাক একটা ওয়ার্ড না, যে আমি কি ভুল ওয়ার্ডিং করলাম কিনা। ব্রেন তো হয় মানুষের না, বিজনেসেরও ব্রেইন থাকে। এটি এই ব্রেইনটা মানে কি, আপনি এজ এ উদ্যোক্তা আপনার যত প্ল্যানিং, যত চিন্তা ভাবনা, এটা কপি করে বিজনেসের ব্রেইনে দিয়ে দিবেন, তখন তো আপনার ক্লোন ভার্সন হয়ে গেছে, ও অটোই চলতে পারবে। এটা অনেকটা আমরা বাংলাদেশে বিজনেস করি সাইকেল চালানোর মতো। সাইকেল কিন্তু আপনি যতক্ষণ সাইকেল মানে প্যাডেল মেরে যাবেন, প্যাডেল দিতে পারবেন, ততক্ষণ চলবে। প্যাডেল মারা স্টপ করছেন, সাথে সাথে ধপাস করে আপনি পড়ে যাবেন। খেয়াল করে দেখেন জিনিসটা, আমি প্যাডেল না মেরে আমি এইভাবে থাকতে ধপাস করে পড়ে যাবে। কিন্তু এইভাবে আমরা বিজনেস করি, কারণ আমাকে প্যাডেল মেরেই যেতে হবে, জানি আমি যে অন দা গোতে আমি যদি থাকতে চাই আমাকে প্যাডেল দিতে হবে। এইভাবে ব্যবসা করলে আপনি আমাকে বলেন তো, এখানে আমি জানি অনেক এক্সপিরিয়েন্স ব্যবসায়ী আছেন, 10 বছর 20 বছর, তাহলে আপনি কবে ফ্রিডম পাবেন, কবে স্বাধীন হবেন? বাংলাদেশ তো অনেকবার স্বাধীন হয়ে গেল। আপনার এই যে যে দেশ, আপনি দেশটার মালিক, আপনি যে আপনার বিজনেসটা তো আপনার দেশ, এই দেশটা কবে স্বাধীন হবে? এই দেশ, এই দেশ আপনার এই ঘাড়ের উপরে এরকম সাইকেলের মতো এরকম এরকম করে যাবেন? মানে বিজনেস হইতে হবে সেলফ ড্রাইভিং, টেসলার সেলফ ড্রাইভিং কারের মতো। টেসলার যে সেলফ ড্রাইভিং কারটা, ওর কিন্তু একটা ব্রেন আছে। এই ব্রেনটা কেমনে হইছে আপনি চিন্তা করেন। আপনি ভাবতেছেন বিজনেসের ব্রেন কেমনে হবে, তাহলে গাড়ির কেমনে ব্রেন আছে, এআই এর কেমনে ব্রেন আছে? দেখেন আপনি মোবাইল দিয়ে এখন চ্যাট জিপিতে ঢুকে যদি আমি আমার সম্বন্ধে জিজ্ঞেস করি, ও আমাকে সুন্দর সুন্দর তথ্য দিতে পারবে না? দিবে। কোত্থেকে দিতেছে? কারণ আমাদের ব্রেনটা ক্লোন করে ওরে ফিডিং করানো হয়েছে। সিম্পল। সেলফ ড্রাইভিং কার কিভাবে চলতেছে? কারণ একটা গাড়ি চালানোর পুরো ব্যাপারটা, প্রক্রিয়াটা ওকে ফিডিং করানো হয়েছে। সিম্পল। সেম জিনিসটা আপনার মাথায় যেগুলো আছে ওগুলো ফিডিং করান বিজনেসকে। এখন ফিডিং করানো বলতে কি বোঝাচ্ছি? আমি বলতে বুঝাচ্ছি আপনি পুরো জিনিসটা ডকুমেন্টেড করেন, পুরো ব্যাপারটা আপনি রিটেন করেন। যখন আপনি রিটেন করে ডকুমেন্টেড করে ফেলছেন, তাহলে আপনার মাথায় যা যা, আপনার টিমের মাথায় একটার পর একটা মিটিং করে 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 পুরো জিনিসটা যখন ডকুমেন্টেড করে ফেলছেন, বলেন তো জিনিসটা এখন কার উপরে ডিপেন্ড করতেছে? ওই যে ডকুমেন্টটা, ওই যে কনস্টিটিউশনটা, ওই যে ম্যানুয়ালটা, এটা আপনার বিজনেসের ব্রেইন। এখন কোথাও কেউ আটকা পড়বে, কিছু হবে, তখন বলবে যে ওইখানে কি লেখা আছে দেখো। এবং এটা ফলো করতে করতে সবাই একটা সময় এমন ভাবে অভ্যস্ত হয়, ওই বই আর ঘাটে দেখা লাগে না, কারণ অলরেডি সবার এটা মুখস্থ হয়ে যায় যে আমাদের পুরো জিনিসটা এইভাবে চলে। দিস ইজ সো ভেরি পাওয়ারফুল, সো পাওয়ারফুল ইটসেলফ। এই যে যে একটা স্লাইড আপনি যদি ভালো করে বুঝে থাকেন, এটার ভ্যালু কত টাকা আছে আপনি চিন্তা করে দেখেন, যে কত সুন্দর করেই তো এই জিনিসটা, আমি পুরো সোলার সিস্টেমের প্রক্রিয়াটা আপনাকে দেখিয়ে দিয়েছি। এবং এই পর্যন্ত আপনি চিন্তা করে দেখেন, এই জিনিস ভাই
চিন্তা করে দেখেন, আমার কোটি কোটি টাকা ব্যয় করে শিখে আপনাকে সামারি করে 2-3টা স্লাইডে আমি বুঝাই ফেললাম, এত সহজ ছিল না। দুনিয়ার এলোমেলো ব্যবসা করছি, এইদিকে দৌড়াইছি, এইদিকে গুছাইতো, ওদিকে নষ্ট হয়ে যায়, ওদিকে গুছাইতো, এরকম। কারণ আমার ব্রেইনটাকে আমি কপি করে আরেকটা ব্রেইন বানাই নাই, যার কারণে পুরো ব্যাপারটা আমার ব্রেইনে। এখন আপনার বিজনেসের ব্রেইন যদি থাকে তাহলে বিজনেস অটো চলবে, সেলফ ড্রাইভিং বিজনেস। দেখেন তো কি স্বপ্নের মতো লাগে, ওয়াও! আমার ব্যবসা একা একা চলতে পারে, হেডলেস চিকেন না। আমার ব্যবসার মাথা আছে, আমার ব্যবসার ব্রেইন আছে, আমার ব্যবসা আমার ব্রেইন দিয়ে। এবার খেয়াল করে দেখেন তো ইন্টারন্যাশনাল বড় ব্র্যান্ডগুলো, even বাংলাদেশেরও বড় ব্র্যান্ডগুলোর কথা, ফাউন্ডাররা মরে ভূত হয়ে গেছে। স্টিভ জবস মরে গেছে 1 যুগের বেশি, স্টিল মনে হয় উনি বেঁচে আছে, এত পরিমাণ ওনার প্রেজেন্স। বাট দেখেন অ্যাপেল কিভাবে পুরো জিনিসটা চালাচ্ছে, কেএফসির কেনটাকি ফ্রাইড চিকেন, কর্নেল স্যান্ডার্স মরে ভূত হয়ে গেছে, কিন্তু দেখেন সারা পৃথিবীতে 30-35 হাজার আউটলেট চলতেছে। কি দিয়ে? কেনটাকি এই কর্নেল স্যান্ডার্সের ব্রেন দিয়ে? উনি তো মারা গেছে, তাইলে এখন চলতেছে কেমনে? কারণ উনি মারা যাওয়ার আগে ওনার ব্রেনটাকে কপি করে বিজনেস ব্রেইনে কনভার্ট করে ফেলতে পারছে। এবার মানে এটা তো আজীবনই চলবে। মানে ওই যে একটা চাবি মাইরা দিছে সাইরা, তাহলে আবার এরকম একটা চাবি মাইরা দিছেন সাইরা চলতেছে জনম বইরা। আপনি মরে গেল, জনমও না, এটা আরেক জনম, মানে জনমের পর জনম চলতেছে। কারণ জনম বইরা চলা তো আমি মরে গেলে শেষ, কিন্তু এটা জনম আফটার জনম চলতেছে, এরকম জিনিস। ওটা পৃথিবী যত, মানে ওইভাবে যদি প্রক্রিয়াটা আপনি করে, সো আপনার কাজ হচ্ছে বিজনেসের ব্রেইন বানানো। দ্য থ্রি ইনভিজিবল সিস্টেম, 3টা সিস্টেম মূলত আমাদের বিজনেসে কাজ করে। এভরি বিজনেস হ্যাজ 3 সিস্টেম, ওয়েদার বাই ডিজাইন অর বাই অ্যাক্সিডেন্ট। আপনাকে হয় সিস্টেম প্ল্যান করে বসে বসে বানাইতে হবে, নাহলে অটোমেটিক একটা সিস্টেম কাজ করতেছে অলরেডি। আপনি বলবেন তাহলে কেমনে চলতেছে? অটো একটা সিস্টেম দাঁড়ায় গেছে এলোমেলো, আপনার মন মতো না। এই সিস্টেমে খালি কতক্ষণ এইদিকে চেঞ্জ আনেন, ওইদিকে চেঞ্জ আনেন, এইভাবে করেন, কারণ আপনি বাই ডিজাইন পুরো ব্যাপারটা তৈরি করেন নাই। যার কারণে ঘটনা আফটার ঘটনা ঘটে, তারপর আপনি ইনস্ট্যান্ট সলিউশন দেয়, আবার ঘটে। ইনস্ট্যান্ট সলিউশন দেন, আমাদের দেশে যেমন সিস্টেমের প্রচুর ঘাটতি দেখা যায় এক একটা সেক্টরে, আপনার বিজনেসে বা আপনার দেশে এরকম একটা ঘাটতি। সো বাই ডিজাইন পুরো জিনিসটা সাজাইতে হবে। যেমন নাম্বার 1 হার্ট সিস্টেম, দ্য বডি। এই বডির মধ্যে কি আছে? হার্ট সিস্টেমের লোগো বিজনেসের। তাহলে আপনার বিজনেসের প্রথম একটা সুন্দর লোগো ডেভেলপ করতে হবে। তারপরে ইউনিফর্ম, আপনার বিজনেসের কি কোনো একটা ইউনিফর্ম থাকবে কিনা? যেমন কেএফসিতে গেলে এক ধরনের ড্রেস দেখা যায়, বা কেমব্রিয়ান কলেজে সবাই টিচাররা স্টুডেন্টরা ব্ল্যাক পরে। আপনি প্রাণ সেন্টারের নিচে যদি যান বাড্ডাতে, ওইখানে দেখবেন সবাই লাইট ব্লু কালারের শার্ট পরে ঘুরতেছে। এই যে ইউনিফর্ম, এটাটা হচ্ছে হার্ট সিস্টেম, এটা দেখা যায়। লোগোটা যেমন দেখা যায়, ইউনিফর্ম দেখানো যায়। ডেকোরেশন, আপনি খেয়াল করে দেখেন তো, পৃথিবীর যে কোনো কেএফসির আউটলেটে যাবেন, যে কোনো স্টারবাকসে যাবেন, যে কোনো ম্যাকডোনাল্ডসে যাবেন, একই রকম ফিলিং পাবেন। আমি বহু দেশে গেছি, যে একই রকম ফিলিং, বুঝার পার্থক্য নাই যে কোথায় আসছেন আপনি। এটা কেন হয়েছে? কারণ ওদের একটা সেন্ট্রাল ডেকোরেশন ম্যানুয়াল দাঁড় করানো। আপনি যদি বলেন স্টারবাকসকে আমি বাংলাদেশে স্টারবাকস নিতে চাই, আচ্ছা ওরা আপনাকে একটা প্রাইসিং দিবে, ওরা টোটাল একটা কারিকুলাম আপনাকে দিবে, আপনাকে এই জিনিসগুলো ফলো করেই আপনাকে বানাইতে হবে আপনার ডিজাইনটা, যেই ডিজাইনটা সারা পৃথিবী, ওই যে দেখেন ফাউন্ডারের ব্রেনের উপর কিন্তু ডিপেন্ড। ফাউন্ডার বাংলাদেশে কেএফসির যে পরিমাণ জায়গায় আউটলেট আছে, কেএফসির ফাউন্ডার ওই পরিমাণ দেশ ভিজিটও করে নাই। কি মজার ব্যাপার দেখেন, তার ব্রেন দিয়ে বিজনেস এক এক দেশে ঘুরতেছে, এক এক দেশে চলে যাচ্ছে। কারণ ওই ডেকোরেশন ম্যানুয়াল একটা আর্কিটেক্ট দিয়ে বা বড় ফার্ম দিয়ে তারা পুরো একটা প্ল্যান বানায় রাখছে। সব জায়গায় জাস্ট ওই ম্যানুয়াল, যে চেয়ারগুলো এরকম হবে, কালার থিম আমাদের রেড যাইতে হবে, বা ডোরের সামনে একটা কর্নেল স্যান্ডার্সের ইয়া বসাইতে হবে। তো এই যে জিনিসগুলো প্রপারলি ডিজাইন করা, প্যাকেজিং দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো একটা কনসিস্টেন্সি মেনটেন করে প্যাকেজিংটা ইউজ করে। সো হার্ট সিস্টেম মানে হচ্ছে ইটস হোয়াট কাস্টমার সি, কাস্টমার যা যা দেখে। ইভেন কালার সাইকোলজি, এই যে আপনি দেখবেন গত 3 দিনে আমাকে দেখতেছেন লাইভে, আজকে আমি যে ব্লেজারটা পরেছি এটা গোল্ডেন কালার, আমি যে শার্টটা পরেছি ব্ল্যাক কালার। প্রথম দিন আমাকে দেখেছেন, আমাকে একটা মেবি ব্ল্যাক এর মধ্যে একটা ইয়া ছিল, হ্যাঁ ব্ল্যাক একটা ব্লেজার আর লাল ইয়া দেখেছেন, শার্ট দেখেছেন। গতকাল আমাকে দেখেছেন ব্ল্যাক এন্ড একটা হোয়াইট শার্ট, একটা এশ কালারের ব্লেজার। এই সবগুলা কালার কিন্তু আমার ব্র্যান্ডের সাথে অ্যালাইন, এর বাইরে কিন্তু অন্য কোনো কালার আমি পরি না। কেন পরি না? বিকজ আমি তো আমার ব্র্যান্ডের প্রোডাক্ট। তাহলে আমাকে প্রেজেন্ট, এখন আমি তো একটা বেগুনি কালার শার্ট যদি পরে আসি, সবাই একটা ধাক্কা খাবেন, কারণ ওইরকম জিনিসে আমাকে দেখেন নাই। আমি বলতেছি না বেগুনি কালার খারাপ, সুন্দর। তাহলে হার্ট সিস্টেম হচ্ছে একটা পুরা সিস্টেম বানায় ফেলা। এখন আমাদের দেশে যেটা হয়, আজকে সবুজ রঙে আপনি যদি ন্যাচারালসের ওয়েবসাইটে যান বা ইয়ে, সব যেখানে গ্রিনের উপরে বেস করে আমরা ওই ব্র্যান্ডটাকে দাঁড় করাইছি। আবার কোচ কাঞ্চন এটা দেখতেছেন, আমাদের যেমন ব্রেভের কমিউনিকেশন গুলো আমরা দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের উপরে করতেছি। সো এইভাবে আমাদের পুরো জিনিসটাকে
আলাদা করে এক একটা কালার সাইকোলজি দিয়ে দাঁড় করানো, এতে যেটা হয় লং রানে কাস্টমার দেখতে দেখতে ওইটা মাথায় সেট হয়ে যায়। যেমন গোলাপি রঙের একটা পাখি যদি দূর থেকেও আপনি দেখেন, আপনার বিকাশের কথা ফিল হবে। আপনি অরেঞ্জ কালার চিন্তা করলে আপনার মাথার ভিতরে বাংলা লিঙ্ক চলে আসে। তো এই যে যে ব্যাপারগুলো লং রানে তারা একই রকমের কালার সাইকোলজি ইউজ করে করে, এখন আমরা কি করি, আমরা নীল খেতে যাই, একটা 500 টাকা দিয়ে লোগো বানায় আনি, আর এক এক দিন এক এক কালারের জিনিস দিয়ে পোস্ট দিতে থাকি। এরপরে কোনো কারণে একটা কালার পছন্দ আমার হয়, এই ডিজাইনার চেঞ্জ হয়েছে, ডিজাইনার বললো যে এই লাল, এই কালো, এটা তো শোকের কালার, স্যার আপনার কালো মানায় না। আচ্ছা তাহলে কি কালার মানায় স্যার? আমি বেগুনি কালার, রয়্যাল কালার, পার্পল কালার দিয়ে দিই। হ্যাঁ, আমার পার্পল কালার একটা মক আপ করে দেখালে, আমার ভালো লাগলো, আচ্ছা ঠিক আছে দাও, ওকে ডান, পার্পল দিলাম। এবার আপনি তখন অবিবাহিত ছিলেন, কয়দিন পরে ধরেন বিয়ে করলেন বা করলাম, এবার বিয়ে করার পর আমি যারা বিয়ে করছি আমার ওয়াইফের পছন্দ হচ্ছে রানী গোলাপি কালার বা বেবি পিঙ্ক সে, এখন উনি কইলো যে তোমার এই বেগুনি বেগুনি কালার আমার ভাল লাগে না, এই কালার দিয়ে তুমি কি বানাইতেছো, এইগুলো হয় না, তুমি বেবি পিঙ্কটা দাও, ভাল লাগবে। আচ্ছা আমি আমার বউ রিকোয়েস্ট করছে, তার রিকোয়েস্ট না মানলে কেমন হয়। পরের দিন আপনি চিন্তা করেন তো, কাস্টমার আপনার বিশ্বাস কেমনে করবো? আপনি দিনের মধ্যে 40 বার আপনার ব্র্যান্ডের কালার চেঞ্জ করেন, লোগো মানে জাতপাত নাই, লোগোর লোগোর কোনো মিনিং নাই, লোগোর মধ্যে কোনো আইকনিক কোনো ব্যাপার নাই, কোনো রকম একটা গুগল থেকে ডাউনলোড করে একটা লোগো দিয়েছে। এই যে যে দেখতে কেমন ব্র্যান্ডটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত প্রিমিয়াম ব্র্যান্ড দেখবেন একটু সফিস্টিকেটেড লুক থাকে, ওই ব্যাপারটাকে বলা হয় হার্ট সিস্টেম। এই জিনিসগুলো আপনার রিটেন থাকতে হবে। যতই আপনি বিয়ে করেন পছন্দের মানুষের, যত বড় ডিজাইনারই আসুক, এই যে আমি যখন এবার আমাদের এশিয়াটিকের একজন আর্ট ডিরেক্টরকে আমরা ডিজাইনার হিসেবে নিয়োগ দিয়েছি, তো উনি আসার পরে বলল যে ভাইয়া নতুন তো কালার ট্রেন্ড এগুলো চলতেছে, হেন তেন দিয়া প্রচুর মকআপ মকআপ বানায় নতুন নতুন পোস্টও দিয়ে আমার পাঠাইছে। ভাবছে যে আসা মাত্র, উনি যেহেতু একজন বড় লেভেলের আর্ট ডিরেক্টর, এত টাকা দিয়ে আমার এখানে আসছে, ওনারও তো কাজ দেখাইতে হবে, আর ওনার ক্রিয়েটিভিটিরও তো দেখাইতে হবে। আইসা মোটামুটি দেখানোর পরে ভালো খাটনি দিছে। পরে আমি বললাম যে ভাই ইটস এ ভেরি গুড ওয়ার্ক, কাজগুলো আপনার ভালো লাগছে, ইটস টোটালি ওয়ান্ডারফুল, মানে চমৎকার করেছেন, এক্সিলেন্ট ওয়ার্ক। কিন্তু ম্যাটার হচ্ছে ভাই, আমাদের একটা ব্র্যান্ড প্ল্যান আছে, একটা গাইডলাইন আছে, এর বাইরে ভাই আমি যাইতে পারুম না। কারণ আমার বিজনেসের ব্রেইন অলরেডি ডেভেলপ করা, ওই ব্রেন যা বলবে আমার তাই করতে হবে ভাই, আমার কিছু করার নাই। পরে বললো বস বুঝতে পারছি। সো এই জিনিসটা আপনার ফিক্সড কনস্টিটিউশনের একটা কোনো কিছু চেঞ্জ করতে গেলে কি করা লাগে? সংসদ বসা লাগে। তাহলে আপনার বিজনেস ব্রেইনের ওইখানে কোনো কিছু চেঞ্জ করা লাগলে আবার বোর্ড মিটিং বসবেন, হোল টিম সহ, যে আমরা এই ধরনের একটা চেঞ্জে, যেমন আমরা ন্যাচারালসের একটা চেঞ্জে জানতেছি, আমরা গ্রিন কালার থেকে বেরোয় একটা ডিফারেন্ট কালার, কারণ আমরা গ্রিন দিয়ে বাংলাদেশে শুরু করায় দেখি যে পরবর্তীতে যারাই করছে সবাই সবুজ, ইভেন আমগো পাতার অংশ নিয়ে, আমগো লোগোর অংশ নিয়ে মানুষ লোগো বানায়, যার কারণে এটাকে একটা ম্যাসিভ পরিবর্তন আমরা এটার পুরো ব্র্যান্ড কালার সাইকোলজিতে, যে নেচার মানেই গ্রিন না, অন্য রকমের একটা ফিলিং আমরা কমিউনিকেশন নিয়ে আমরা মার্কেটে আসতেছি। তো এই যে জিনিসটা আমাদের কিন্তু আগে এখন ডিফাইন করা লাগছে, যে আমরা নতুন ওইটাতে যাব, রিব্র্যান্ডিং করব, তখন আবার পুরো টিম নিয়ে এই যে গত 6-7 মাস ধরে আমরা ব্যাক এন্ডে এটা ডেভেলপ করতেছি। দিস ইজ হার্ড সিস্টেম। নাম্বার টু, সফট সিস্টেম, দ্য ভয়েস। শুনতে কেমন ব্র্যান্ডটা, ব্র্যান্ডের স্কিপ মানে একজন কাস্টমার কেয়ারে ফোন দিলে সে কি গুড মর্নিং বলবে নাকি আসসালামু আলাইকুম বলবে? এটা কিন্তু একটা ব্র্যান্ডের সাইকোলজির ব্যাপার। একটা ব্র্যান্ড আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে চায়, কাস্টমার কেয়ারের বিহেভিয়ার কি হবে, এইখানের বিভিন্ন প্রিন্সিপালস গুলো কিভাবে ফলো করবেন, কমপ্লায়েন্স গুলো, গভর্নমেন্টের রুলস রেগুলেশন। অনেকেই দেখবেন যে ই করে, লোগো বানায়, ব্র্যান্ড বানায়। আমি যেমন আমারও স্টুডেন্ট একজন পেয়েছি, উনি 12 বছর ব্যাপী একটা সফটওয়্যার ব্র্যান্ড উনি চালাইতেছে, কোম্পানি চলতেছে। তো আমার এখানে ক্লাস করতে এসে যখন বুঝলো যে একটা লোগো বানায় রেখে লাভ নাই, এটাকে ট্রেডমার্ক নিতে হবে, তখন উনি ট্রেডমার্ক নিতে গিয়ে দেখে যে 1 বছর আগে ওনার এই নামে আরেকজন ট্রেডমার্ক নিয়ে ফেলছে, এখন উনি নিতে পারতেছে না, অথচ উনি 12 বছরে এই নামটা ক্যারি করছে। এই যে যে কমপ্লায়েন্স গুলো, এই যে সব, এগুলো কিন্তু সফট সিস্টেমের পার্ট, অর্থাৎ আমার জিনিসগুলো সুন্দরভাবে আইনিভাবে প্রোটেক্টেড কিনা। তারপরে কালচারাল রিচুয়াল, আপনার এই ব্র্যান্ডের কালচারটা কি হবে, যেমন আমাদের কালচার কি, আমরা দুপুরবেলা আমাদের সমস্ত এমপ্লয়ীদের জন্য আমরা ফ্রি ভালো মানের খাবারের ব্যবস্থা করি। তাহলে এটা কি আমাদের একটা কালচার, এখানে যে জয়েন করবে সে, তুমি তোমার বেতন যদি অফিসে, যেমন আমাদের পিয়নের বেতন 15,000 টাকা, মানে সাপোর্টিং স্টাফ, কিন্তু ওর পেছনে আমি খাবার খরচ করি অলমোস্ট মাসে 6,000 টাকার, কারণ বনানীর মতো প্লেসে একটা হাই ভ্যালু রেস্টুরেন্টে ওদেরকে প্রতিদিন ভালো খাবার আয়োজন করা হয়, কিন্তু ওর বেতন 15,000, ও কিন্তু খাবারের পিছনে আমি 6,000। এটা আমাদের একটা কালচার, যে একটা মানুষ আমার এখানে অফিস করবে, সে দুপুরবেলার খাবার নিয়ে, খাবার কেরি করো, সকালে খাবার রান্না করো, যেমন অনেক মেয়েরা আমাদের কাস্টমার কেয়ারে কাজ করে, এখন এই বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে সে তো আমার এখানে
পারফরমেন্স করতেছে। হ্যাঁ, নট নেসেসারিলি আমি এটা বলতেছি কালকে থেকে আপনিও করেন, বাট আমি বুঝাইতেছি যে আমার পার্সপেক্টিভটা, যেই পার্সপেক্টিভে এইটা আমরা তৈরি করেছি, এটা সবাই মহা খুশি যে অন্তত দুপুরবেলা খাবার নিয়ে, অনেকে খাবার নিয়ে আসে নষ্ট হয়ে যায়, এক একজন এক এক রকমের খাবার আনে, কেউ একটু ধনী ফ্যামিলির, কেউ একটু দরিদ্র হইতে পারে। এখন ধরুন দেখা গেল যে অফিসের সাপোর্টিং স্টাফ, সে হয়তো রুটি সবজি নিয়ে আসছে বা আলু ভর্তা ডাল নিয়ে আসছে, আরেকজন আবার, এক একজন এক এক রকমের চেয়ে আমরা একটা কালচারালি সিস্টেম ডেভেলপ করে দিয়েছি। এইভাবে এই জিনিসগুলো হবে সফট সিস্টেম, যে আমার পুরো সিস্টেমটা ব্যাক এন্ডে কি কি ভাবে হবে। অফিস মিস করলে, যেমন আমাদের এখন এটা করেছি যে দেরি করে আসলে আমরা মাস শেষে, যেমন গত মাসে আমরা অলমোস্ট সবার বেতন কাটা হয়েছে। এখন এটা কেন কাটছি? বিকজ এইটা একটু অ্যালার্ম দেওয়া যে কাটা হয়েছে, এবার নেক্সট মান্থ থেকে এই যে সবাই এখন আস্তে আস্তে আবার অ্যাওয়ার হচ্ছে। সো এরপরে যে কাস্টমার কেয়ারে যে বিভিন্ন কোয়ারি গুলো আসে, এই কোয়ারি গুলো সুন্দর করে ডিফাইন করে যদি আপনি আনসারিং গুলো রেডি করে রাখেন, তাহলে দেখবেন অলওয়েজ একই রকম, কাস্টমার কেয়ারের টিম চেঞ্জ হয়ে গেলেও সমস্যা নাই, আরেকজন আছে সে একই রকম আনসার দিবে। সো এই যে সিটি ব্যাংকের কথা, গুড কাস্টমার সার্ভিস, আমি দেখেছি যে কমিউনিকেশন করে বা তাদের ইসে গেলে একটা সাপোর্টিভ, তার মানে এভরি এমপ্লয়ি এম্পাওয়ার টু ফিক্স কাস্টমার প্রবলেম, দিস ইজ সফট সিস্টেম। তার মানে তাদের কর্মীদের, এবং এরা অনেক বড় বড় রিসার্চ করে, এবং আমাদের টিম থেকেই একবার সিটি ব্যাংকের একটা রিসার্চ করা হয়েছিল এরকম। এই রিসার্চটা কিরকম করে, আপনি ধরেন আহ, আপনাকে একজন ক্লায়েন্ট হিসেবে পাঠানো হবে, এবং আমাদের এই যে রাহান ভাই ও আপনাদের যে হোস্ট এই প্রোগ্রামের, উনিও এই এই রিসার্চ প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। উনি গিয়েছেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করছে, অ্যাকাউন্ট ওপেন করে অ্যাকাউন্ট যে ওপেন করতেছে সে কেমন সার্ভিস দিল, কতক্ষণ, তার এটার উপরে ওই যে অ্যাকাউন্ট ওপেনিং করা অবস্থায় ব্যাংকের পুরো পরিবেশ নিট অ্যান্ড ক্লিন ছিল কিনা, দারোয়ান সুন্দর করে সালাম দিছে কিনা, অ্যাকাউন্ট করার জন্য সাপোর্ট পেয়েছে কিনা, যা যা ডকুমেন্ট ওগুলা, মানে এইগুলোর উপরে একটা ডেটা শিট ফিল আপ করা লাগতো। এরকম প্রায় টানা 1 সপ্তাহ এই অ্যাকাউন্টটা ওপেন করছে, কার্ড আসছে, চেক বই রিসিভ করছে, করে আবার এইটাকে ক্লোজ করার জন্য গেছে। দেখেন, তাহলে এই যে ক্লোজ করতে গেল, যে এই মিয়া আপনি তো 1 সপ্তাহ হইল না আপনি অ্যাকাউন্টের, এটা ক্লোজ হয়ে মিয়া হবে না, এটা এরকম বিহেভ করে দিল, নাকি বললো আচ্ছা স্যার ক্লোজ করে দিবেন সমস্যা নাই। মানে অ্যাকাউন্ট করার সময় যেই ফিলিং বা যেইভাবে গুরুত্ব দিয়ে অ্যাকাউন্টটা করাইছে, ক্লোজ করার সময় সেম কাস্টমার সার্ভিসটা দিচ্ছে কিনা, এই যে দেখেন। এটা করে ইভেন ওইখানে এমন পাওয়ার দেওয়া ছিল আমাদের কাছে, আমরা যদি কারো ব্যাপারে নেগেটিভ রিপোর্ট করতাম তার চাকরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা, মানে তাকে সিসি ক্যামেরায় চেক করে অন্যান্য অনেকগুলো জিনিস দিয়ে ব্যাক এন্ডে কিন্তু এই রিসার্চ, এগুলো সফট সিস্টেম। তার মানে এইভাবে একটা জিনিসকে তৈরি করা হয়, এবং এটা কিন্তু জানেও না এইভাবে কে কখন আপনি কার সাথে কি বিহেভ করতেছেন, কিন্তু দেখা গেল ব্যাংকের ম্যানেজমেন্ট থেকে এই জিনিসগুলোকে চেক করা হয়। সো এই যে ডিজনিল্যান্ডের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, এটার যে ফাউন্ডার উনি নিজে কাস্টমার সেজে ড্রেস কাউট ইটি মাস্ক পরে কাস্টমারকে সেজে পুরোটা ঘুরে বেড়াইতেন, যে সবাই ঠিক মতো সার্ভিস দিচ্ছি কিনা, কাস্টমাররা হ্যাপি আছে কিনা। ওইখানে উনি প্রবলেম পেলে এই প্রবলেম তখন বোর্ড মিটিংয়ে আলোচনা করে সলভ করতেন। তার মানে সফট সিস্টেমটা বিল করলে আপনি ওই সফট সিস্টেমের উপরে পুরো কালচার, ভ্যালু সিস্টেম, কোম্পানির কাস্টমার কেয়ার, বিহেভিয়ার, এভরিথিং এটার উপরে দাঁড় করানো থাকবে। নাম্বার 3, ইনফরমেশন সিস্টেম, দ্য ব্রেইন, নাম্বারস। এই যে দেখবেন প্রথম ক্লাস থেকে আমি সবচেয়ে বেশি বিজনেসে গুরুত্ব দিচ্ছি নাম্বারস, যে আমি 1 টাকা অ্যাডে খরচ করলে কয় টাকা আসে, একটা কাস্টমার নতুন অনবোর্ড করতে আমার কয় টাকা খরচ হয়, একটা কাস্টমারের লাইফ টাইম ভ্যালু আমার এখানে কত। এই এই যে নাম্বারিং গুলা, রিপোর্টিং সিস্টেম গুলা, এবং কাস্টমারের পাশাপাশি আমাদের এমপ্লয়ির যে রিপোর্টিং, যে একদিনে কয়টা কল দিতে পারবে। আমি এই যে প্রাণের এমডির কথা আপনারা জানেন, যে আহসান চৌধুরী খান, উনি, এমনও শুনেছি যে উনি এসআর এর সাথে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ান। ঘুরে বেড়ান কেন? কারণ উনি এসআরদেরকে টার্গেট দিয়েছে একদিনে 120টা দোকানে যেতে হবে। এখন এসআরদের পক্ষ থেকে তারা প্রতিনিধি বা যারা কথা বলছে, স্যার একদিনে 90টার বেশি যাওয়া সম্ভব না। এই কারণে উনি এসআর এর মোটরসাইকেলে করে উনি একদিনে 120টা দোকান ঘুরে দেখাইছে। দেখেন কি জিনিস, কিভাবে জিনিসকে ডেভেলপ করে। সো এইভাবে আপনি পুরো একটা এক্সাম্পল সেট করা, পুরো একটা প্রক্রিয়া, ড্যাশবোর্ড বানানো, কেপিআই বানানো, যে কি হইলে তুমি প্রমোশন পাবা, কি হইলে পাবা না, টার্গেটের ব্যাপারগুলা, ফুল জিনিসটাকে একটা সিস্টেমাইজ প্রসেসে আনা, ট্রেনিং ম্যানুয়াল, ওদেরকে স্কিলে গ্যাপ থাকলে এই স্কিলগুলো ফিল আপ করা, এই সবগুলো জিনিসই কিন্তু একটা সিস্টেমেটিক প্রক্রিয়ার মাধ্যমে। এই যেমন অ্যামাজনের একটা এরকম সেন্ট্রাল ড্যাশবোর্ড আছে, যেই ড্যাশবোর্ডে সবকিছু ট্র্যাক করে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, যেমন আপনি ক্রিকেট খেলতেছেন, এখন আপনার স্কোর কার্ডটা তো জানা লাগবে, যে বিপক্ষ দলের রানের পরিমাণ কত, এটা আমাদের এখন রান রেট কত, কত রান রেট হলে কয়টা উইকেট হাতে আছে, কত বল হাতে আছে, এগুলো এই যে ক্যালকুলেশন ছাড়া, স্কোর বোর্ডটা যদি না থাকে, আন্দাজে কি প্লেয়াররা খেলে জিততে পারবে? পারবে না। আচ্ছা, আপনার এরকম একটা স্কোর বোর্ড লাগবে, যে আমার বিজনেসের এই এই জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো দিয়ে আপনি মূলত স্কোর বোর্ডটা বানাবেন।
তো এই জিনিসগুলোকে আমরা এখানে ডিটেল দিয়েছি যে হার্ট সিস্টেমে দেখেন ম্যাকডোনাল্ডস, কেএফসি, স্টারবাকস, দে হ্যাভ ডেকোর দ্যাট ইজ রিপিটেড ইন এভরি স্টোর। সব জায়গায় আপনি সিটি ব্যাংকের সব আউটলেটে গেলে একই রকমের ইয়া দেখবেন, ব্র্যাক ব্যাংকের একই রকমের ডিজাইন, একটা স্ট্রাকচার, কমিউনিকেশন বিভিন্ন জায়গায় এইভাবে মূলত হার্ট সিস্টেমের মাধ্যমে লুক অ্যান্ড ফিলটা তৈরি করে। তারপর সফট সিস্টেম কি করে? সফট সিস্টেম হচ্ছে আমাদের কাস্টমার কেয়ার, বিহেভিয়ার, কথা কি হবে, স্ক্রিপ্টিং কি হবে, আমাদের কপিগুলা কেমন যাবে কাস্টমারের সাথে, এই সবগুলো জিনিস। ইনফরমেশন সিস্টেম মানে হচ্ছে পুরা ইনফরমেশন গুলা আমার গত, এই যেমন আমাদের প্রতি মাসে আমাদের একটা প্ল্যান করে ফেলি যে সারা মাসে কখন কোন ডেটে কোন ক্লাস হবে, ওই ক্লাস অনুযায়ী কোন এমপ্লয়ির কি কি কাজ, এই যে ইনফরমেশনটা সবাই সমানভাবে জানলে, এখন আমার আজকে যে ক্লাস আছে এটা যদি আমার টিম মেম্বার না জানে, এই জিনিসটা ওরা রেডি করবে কেমনে? যার কারণে মাসের শুরুতেই আমরা একদম আগের মাস যখন শেষ হয় তখন সেন্ট্রাল ডেটাবেসটা সবার কাছে দিয়ে দিই যে আমাদের এই মাসে এই প্রোগ্রাম আছে, সেটা অনুযায়ী আপনারা কাজ রেডি করেন। বেনিফিট অফ সিস্টেমাইজেশন, এটা আর নতুন করে বলার নাই, এটা আপনারা অলরেডি বুঝতেছেন। আপনার এফিসিয়েন্সি, আপনার কনসিস্টেন্সি, আপনার স্কেলেবিলিটি আজকে অ্যান্ড ডিপেন্ডেন্সি, রিডিউস ডিপেন্ডেন্সি অন ইউ, এটা পুরোপুরি কমে যাবে। নো ডকুমেন্টেশন ইকুয়ালস নো ভ্যাকেশন। মাথায় রাখবেন যে আপনি যদি ডকুমেন্টেড না করেন, আপনি মালদ্বীপে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছেন, বিচে বসে আছেন, বিচের সৌন্দর্য উপভোগ করার সুযোগ নাই, কারণ আপনি স্ক্রল আফটার স্ক্রল করে যাচ্ছেন। কারণ স্ক্রল করতেছেন অথবা টিমের মেইলে কল করতেছেন অথবা এটা করতেছেন এটা করতেছেন, আলটিমেটলি আপনার ভ্যাকেশনটা আসলে হইতে যাচ্ছে না, আপনি ঘোরার নামে আসলে আরো প্যারা বাড়ায় নিচ্ছেন, না ফ্যামিলিকে প্রপার টাইম দিচ্ছেন না ইসে। এখন একটা জিনিস হলো একটা এসিড টেস্ট আপনি করে ফেলতে পারেন, সেটা কি? ইফ ইউ ক্যান নট লিভ ইউর বিজনেস অর কোম্পানি ফর 30 days, ইউ ডোন্ট হ্যাভ এ বিজনেস, ইউ হ্যাভ আ জব। আপনি যদি আপনার কোম্পানিতে আজকে থেকে আগামী 30 দিন ধরেন কোনো কমিউনিকেশন করলেন না, এই 30 দিন যদি আপনাকে ছাড়া কোম্পানি না চলতে পারে, তাহলে আপনি বিজনেসম্যান না, আপনি একজন চাকরিজীবী। মিনিমাম বলছি এটা, এটা আরো যত বেশি পারবেন, যে আপনি এবার নিজে একটা ক্যালকুলেট করেন, এটা একটা এসিড টেস্ট, যে আপনি নিজে চিন্তা করে দেখেন। যেমন আমি যদি বলি আগামী 3 মাস যদি আমি আমার ব্যবসার কোনো খোঁজ খবর না নেই, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে না, চলবে অন্তত। হ্যাঁ, ম্যাসিভলি হয়তো স্কেল হইলো না, কিন্তু ব্যবসাটা ধপাস করে যে পড়ে যাবে এই ঘটনাটা ঘটবে না। বিকজ আমি যদি জাস্ট এই 3 মাসের ছুটিতে যাচ্ছি, আমি ডিরেকশন দিয়ে যাই এই ডেটে এটা হবে, আমার রেকর্ডেড কোর্সগুলো অ্যাড রান করবা, এই মাসে মানি মাস্টারি চালাও, তারপরে বিবিএম চালাও, তারপরে আমাকে কিন্তু ফিজিক্যালি লাগতেছে না, আর আমার কন্টেন্ট অলরেডি গুছানো, দেখেন তো আমার অটোমেটিক টাকা ঢুকবে ঢুকবে, আমি যেখানে থাকি। এখন হয়তো আমার লাইভ ক্লাসগুলো যেগুলো করাই সেইগুলো হয়তো তারা করতে পারবে না, কারণ ওগুলা, তাহলে লাইভ ক্লাস 3 মাস বন্ধ থাকলে সমস্যা নেই, আমার যে পরিমাণ রেকর্ডেড ক্লাস আছে এগুলো দিয়ে 3 মাসে অন্তত 3-4 কোটি টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। আমি জাস্ট এই ডিরেকশন দিয়ে, ওরা জানে কোনটার পর কোনটা, কোন কন্টেন্ট যাবে কি যাবে, আমার এই ব্রেন সেট আপটা আমার টিমের কাছে কিন্তু দেওয়া আছে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি এমন 3 মাস বা অ্যাটলিস্ট 1 মাস উদাও হলে বিজনেসটাকে চলবে, নাকি ধপাস করে পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে? তার মানে আপনার সিস্টেম ঠিক নাই। দ্য ইওএস লেন্স, উইকম্যান, যিনি উইকম্যান নামে একজন বিখ্যাত সিস্টেম ডেভেলপমেন্ট ট্রেনার আছেন, উনি একটা দারুণ জিনিস ডেভেলপ করেছেন যেটার নাম হচ্ছে ইওএস, অন্টারপ্রেনারশিপ অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের মূল কাজ হচ্ছে, এখানে 6টা কম্পোনেন্ট আছে, 6 কি কম্পোনেন্টস, যেই কম্পোনেন্টস গুলো একটা বিজনেস, ইভেন আমি এটার উপর একটা অধ্যায় লিখেছি আমার মার্কেটিং ম্যাজিক বইয়ের মধ্যে। এই কম্পোনেন্টগুলো কি আছে? প্রথম ভিশন, এই যে ডে ওয়ান আমরা যেটা বলতেছিলাম, যে আপনি কোথায় যাবেন এই জিনিসটা তো আগে আপনার জানতে হবে। এটা যদি না জানেন, আপনি ধরেন আমি কানাডা যাব, এখন কানাডা যাইতে গেলে আমার কানাডার ভিসা প্রসেসের জন্য ডকুমেন্টেশন রেডি করতে হবে, কানাডার জন্য টিকিট কাটতে হবে, কানাডাতে হোটেল, এখন আমি কই যাব এটা জানি না। আপনি এয়ারলাইন্স অফিসে গিয়ে আপনি বললেন যে ভাই আমার একটা টিকিট দেন, আচ্ছা কোন দেশের টিকিট চাচ্ছেন, আমি জানি না ভাই, আপনি যেটা মন চায় দেন, হবে? হবে না তো। তাহলে ভিশনটা হচ্ছে আমার গাইডলাইন, আমার পাহাড়ের চূড়াটা, যে আমি ওই পাহাড়ে ওই জায়গাটায় যেতে চাই। দিস ইজ ভিশন, হোয়ার ইউ আর গোয়িং। এবং এই যে ভিশন, আগামী 5 বছর, 10 বছর বা 3 বছর বা 1 বছর কোথায় আপনি যেতে চান, আপনি যেমন জানবেন, এই সেম জিনিসটা আপনি আপনার টিমকে পুরো অ্যাওয়্যার করবেন যে আমরা এই জায়গায়, তখন ওরা বুঝতে পারবে যে আমরা কোন জিনিসটার জন্য কাজ করতেছি। তারপরে যেটা লাগবে, পিপল রাইট সিট। অর্থাৎ আপনি একটা যোগ্য মানুষকে নিয়োগ দিলেন, তাকে যদি রাইট প্লেসে, আপনি খেয়াল করে দেখেন মেসিকে যদি গোলকিপার বানায় দেয়, কি হবে বলেন তো অবস্থা দেশের? বা রোনালদো অথবা নেইমারকে যদি গোলকিপার বানায় দেয়, আলটিমেটলি কি হবে? খেলায় হারবে তারা, কারণ ও স্ট্রাইকার হিসেবে বা ওর ওর প্লেস আছে একটা, ওই প্লেসে ও ভালো খেলে। এই প্লেসমেন্টটা ঠিক না হলে রাইট পিপলও অনেক সময় রং আউটপুট দেয়। সো রাইট পিপলকে রাইট সিটে বসানোটা গুরুত্বপূর্ণ। তারপর ডেটা,
মেজারেবল নাম্বারস, নো ইমোশন, ডেটা ড্রিভেন, কে কতটুকু কাজ করতেছে, অ্যাডের পারফরমেন্স কি, কোনটা থেকে আমার কতটুকু রেজাল্ট আসতেছে, এই ডেটাগুলো আপনার কাছে প্রপারলি থাকাটা ইম্পর্টেন্ট। নাম্বার 4, ইস্যু। বিজনেস যখন আপনি করবেন, প্রতিনিয়ত যখন অপারেশন চালাতে যাবেন, আপনার ব্যবসাতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইস্যু আসবে। তাহলে ইস্যুটাকে সলভ করবেন কি দিয়ে? এটার জন্য লেখক যেই জিনিসটা করেছেন বা উইকম্যান, সেটা হচ্ছে আইডিএস, একটা ফ্রেমওয়ার্ক। এই আইডিএস ফ্রেমওয়ার্কে কি কি আছে? আইডেন্টিটি, ডিসকাস অ্যান্ড সলভ। অর্থাৎ ইস্যু আছে, একজন হয়তো আপনি বুঝতেছেন যে তার মধ্যে একটা ইস্যু আছে, সে প্রপার পারফর্ম করতেছে না অথবা দেরি, এটা তাহলে প্রথমে আইডেন্টিফাই করা, তারপর এটা তার সাথে ডিসকাস করা, তারপরে সলিউশন করা। সো যে কোনো ইস্যু তৈরি হলে আইডিএস ফর্মুলাটা আমরা ইউজ করব, আইডেন্টিফাই, ডিসকাস অ্যান্ড সলভ। অ্যান্ড নাম্বার 5, সেটা হচ্ছে প্রসেস, কোড ডকুমেন্টেড সিস্টেম। প্রসেসটা পুরো রিটেন থাকবে, একটা অপারেশন ম্যানুয়ালে পুরো রিটেন থাকা। নাম্বার 6, ট্র্যাকশন, অ্যাকাউন্টেবিলিটি প্লাস এক্সিকিউশন। আপনি তুগলকি অনেক প্ল্যান নিলেন, পুরা বিশ্ব জয় করার পরিকল্পনা নিলেন, কিন্তু আপনি যতক্ষণ অ্যাকাউন্টেবল না, যতক্ষণ আপনার এক্সিকিউশনে আপনি না যাচ্ছেন, তখন কিন্তু আবার পুরো সিস্টেমটাই মানে আস্তে আস্তে আবার ধ্বংস হয়ে যাবে। মোস্ট বিজনেস ফেল বিকজ দে রান উইথ ওয়ান অর টু অফ দিস কম্পোনেন্ট, স্কেল রিকোয়ার্স অল 6 ইন ব্যালেন্স। আমাদের এই 6টা কম্পোনেন্টে কারো হয়তো ভীষণ আছে, পিপল ঠিক আছে, বাকি কিছু ঠিক নাই। কারো হয়তো পিপল ঠিক আছে, ইস্যুগুলা ঠিক মতো রেইজ করে এবং সলভ করে, বাকি ট্রাকশন ঠিক নাই, ভিশন, অন্যান্য। আপনার এই 6টা কম্পোনেন্ট প্রপারলি থাকলে বিজনেসের চাকা অনেক দারুণ করে ঘুরবে। সিস্টেমাইজেশন ফ্রেমওয়ার্ক, এটাকে আমি নাম দিয়েছি 3P মডেল। 3P মডেলে কি? নাম্বার 1, প্ল্যান। আপনার প্ল্যানিংটা পুরো আগে বানায় ফেলতে হবে। দেখেন একটা বিল্ডিং কিভাবে বানায়, বিল্ডিং এ কিন্তু আগে পুরো প্ল্যানটা ডেভেলপ করে, তারপরে হচ্ছে কাজে যায়। ঠিক এরকম একটা সেন্ট্রাল ব্লুপ্রিন্ট আপনি বানায় ফেলবেন শুরুতেই। তারপর লাগবে পেপার, ডকুমেন্টেড ইট আ সিস্টেম দ্যাট লিভস ইন ইউর হেড ইজ আ উইশ নট আ প্রসেস। পেপারে লিখে ফেলবেন, মাথায় রাখার দরকার নেই, মাথার সিপিও খরচ হবে। বহু কিছু আমরা মনে রাখতে গিয়ে ভুলে যাই, এবং গুরুত্বপূর্ণ জিনিস এইচ এন্ড এভরিথিং নোট করবেন। আমি প্রতিদিন কি কাজ করবো এবং এই কাজের মধ্যে আমার আম্মুর সাথে আমার ফোনে কথা বলতে হবে, ওইটা পর্যন্ত আমার লেখা থাকে। কারণ আমার ব্রেইনের উপরে আমার আলাদা ফোকাস করে লাভ নাই, তো প্রেশার বাড়িয়ে লাভ নাই। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে পি স্ট্যান্ডস ফর পারফেক্ট। ইমপ্রুভ থ্রু রিপিটেশন, এক্সিলেন্স ইজ নট অ্যান অ্যাক্ট, ইটস আ সিস্টেম পারফেক্টেড ওভার টাইম। তার মানে আমি যে একটা সেন্ট্রাল প্ল্যান করলাম, হইতেই পারে যেমন সংবিধানেরও তো সংশোধন হয়, কারণ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট সংবিধানটা তো থাকতে হবে কারেকশনের জন্য। এজন্য অলওয়েজ আপনি পারফেকশনে আনবেন, যে না আমি যেই ম্যানুয়ালটা যেভাবে দাঁড় করাইছিলাম চলতেছে, বাট এটাকে আরেকটু এই জায়গায় কারেকশন, এই জায়গায় একটু মডিফাই করলে, এই জায়গায় আরেকটু ডেভেলপ করলে আরেকটু ভালো হয়। তাহলে প্ল্যানটা আপনি আগে পুরো টিমের সাথে বসে, এক এক ডিপার্টমেন্টের সাথে বসে প্ল্যানটা রেডি করলেন, দেন এটা পেপার ওয়ার্কের মাধ্যমে রিটেন করে ফেললেন, দেন বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট করেন, সংশোধনের কাজটা করবেন। দেখেন একটা এয়ার প্লেনের কথা চিন্তা করে দেখেন, অ্যান এয়ার প্লেন ডাজন্ট ফ্লাই বিকজ অফ হোপ। এটা কেউ আশা করে না, আমি আশা করতেছি বিদে বিমান উঠবে না। ইট ফ্লাইজ বিকজ অফ আ চেক লিস্ট। বিমান ফ্লাই করার আগে দেখা গেল 100 ধরনের বা 200 ধরনের কাজ একটা বিমান ফ্লাই করতে লাগে, এই চেকলিস্টটা আছে। এই চেকলিস্টটা হচ্ছে বিমান উড্ডয়নের চেকলিস্ট। এই চেকলিস্টে একটাও যদি ক্রস থাকে, একটা সিঙ্গেল ক্রস থাকলে বিমানটা ফ্লাই করার জন্য অনুমতি পাবে না। তাহলে আপনার তো এরকম জিনিসটা, বিমানের যেমন লাইফ সেভিয়ার হচ্ছে ওই চেকলিস্ট, চেকলিস্ট সেভ লাইফস, সেম প্রিন্সিপাল সেভ বিজনেস। তাহলে আপনার যদি ডকুমেন্টেড এই জিনিসগুলো থাকে যে আমি এই কাজটাতে এটা এটা করব, তাহলে একটা এমপ্লয়ি আসছে, সে দেখবে ধারাবাহিকতা আমাকে এটা এটা করে যেতে হবে, সে খুব স্মার্টলি এটা করতে পারবে। দ্য ফ্রাঞ্চাইজি প্রোটোটাইপ মাইন্ডসেট, দিস ইজ সো পাওয়ারফুল। এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনার বিজনেস এইভাবে চিন্তা করে দেখেন, যে আপনার বিজনেস আপনি বিক্রি করে দিবেন, চিন্তাটা এইভাবে করেন। তাহলে আপনার বিজনেস যদি আপনি বিক্রি করতে চান, খেয়াল করে দেখুন তো তখন কি লাগবে বলেন তো? আপনার বিজনেসের সিস্টেম লাগবে, কারণ আপনার বিজনেস এলোমেলো থাকলে কেউ আপনার কাছ থেকে কিনবে না। ওইখান থেকে দেখাইতে হবে যে দেখেন আমরা ডেটাগুলো এইভাবে ম্যানেজ করি, আমার কাস্টমার টিম এই ফরম্যাটে চলে, আমার প্রোডাক্ট ডিভিশনটা এইভাবে হয়, ডেলিভারি ম্যান এইভাবে অ্যাপ্রোচ করে, দেখেন এভরিথিং ডকুমেন্টেড, একটা সিস্টেম আছে, এই সিস্টেম দিয়ে আমার কোম্পানি চলে। তখনই কিন্তু শুধুমাত্র আপনার পক্ষে বিক্রি মানে আরেকজনের কাছে চিন্তা করতে পারবেন। এভরি বিজনেস শুড বি বিল্ড অ্যাজ ইফ ইট ওয়ার গোয়িং টু বি ফ্রাঞ্চাইজড। সো একটা হচ্ছে বিক্রি করা, আমি সেল করে দিলাম, আরেকটা হচ্ছে ফ্রাঞ্চাইজি দেওয়া। খেয়াল করে দেখেন তো, আপনি কি চাইলে ফ্রাঞ্চাইজি দিতে পারবেন? পারবেন না কিন্তু।
কেন পারবেন না? কারণ আপনার বিজনেস আপনি ডিপেন্ডেন্ট। এজন্য আপনি ভয় পান যে আমার বিজনেসের আরেকটা ব্রাঞ্চ খুললে, আরেকটা শাখা খুললে তাহলে তো আমার মতো করে চলবে না। এবং অনেকে আমরা এরকম ব্রাঞ্চ দেই, কিন্তু সেন্ট্রাল যে শাখাটা যেভাবে পরিচালিত হয়, একটা ব্রাঞ্চ আমি লোকালে দিয়ে সেইভাবে চালাইতে পারতেছি না, কারণ সেন্ট্রাল একটা সিস্টেম আমি বিল্ড করি নাই। এখন নট নেসেসারিলি আপনাকে আমি বলতেছি যে আপনি ফ্রাঞ্চাইজি মডেলেই যান। আমি যেই কারণে কথাটা তুলেছি এখানে, সেইটা হচ্ছে আপনি বিজনেস চালানোর সময় চিন্তা করবেন যে আমি যদি একটা ফ্রাঞ্চাইজি এখন দিতে চাই, ঠিক এই মুহূর্তেই ভাবেন, আপনি যেই বিজনেসই করছেন, আপনি এখন বসে যদি ভাবেন যে আমার বিজনেসটা আমি যদি ফ্রাঞ্চাইজি দিতে চাই, তাহলে আমার কোন কোন জায়গা ডেভেলপ করতে হবে, তখন আপনার ব্রেন থেকে আপনি আনসারটা পাবেন যে না, ফ্রাঞ্চাইজিতে আমি দিতেছি, আমার তো এই ডেকোরেশন প্ল্যানটা রেডি করা নাই, ফ্রাঞ্চাইজিতে আমি দিতে চাচ্ছি, আমার মার্কেটিং পুরো সিস্টেমাইজেশন করা নাই, আমার এমপ্লয়ি ম্যানেজ কিভাবে হবে, কাস্টমার কেয়ার কি, আমার তো কিছুই রেডি করা নাই, আমি তাহলে কিভাবে আরেকটা ফ্রাঞ্চাইজি বা একটা ব্রাঞ্চ দেই। এই ওয়েতে ভাবলে আপনার গ্যাপগুলো ধরতে পারবেন, এবং সেই গ্যাপগুলো ধরে আপনি সুন্দর করে সমাধানটা করতে পারবেন। দ্যাট মিনস এভরি প্রসেস শুড বি রিটেন, এভরি রোল ইজ ক্লিয়ার, এভরি আউটকাম ইজ প্রেডিক্টেবল। তার মানে আমি যখন ফ্রাঞ্চাইজি দিব, আমার প্রসেস রিটেন থাকতে হবে, আমার এভরি রোল, ওইখানে ম্যানেজার থাকবে, সেলসম্যান থাকবে, যাই থাকুক, তাদের রোলটা ক্লিয়ার থাকতে হবে যে কে কোন দায়িত্বটা পালন করবে, এন্ড এভরি আউটকাম ইজ প্রেডিক্টেবল, অর্থাৎ আউটকাম কি আসবে সেটা আপনি জানেন, সেই অনুযায়ী আপনি পুরো জিনিসটা করতে পারবেন। আই হোপ এটা খুব মজাদার ছিল স্লাইডটা। তার মানে হলো আমি যদি ফ্রাঞ্চাইজি মডেলে চিন্তা করি, তাহলে আমার বিজনেসের গ্যাপগুলো আমি ধরছি। এটা করে করে যেই দিন আপনি দেখবেন যে আমার বিজনেস চাইলেই ফ্রাঞ্চাইজি দেওয়া যায়, তার মানে বুঝবেন আপনার বিজনেস এখন সিস্টেমে চলে আসছে। ট্রুথ বনি, ইফ ইউ ক্যানট hand over your business to someone else and have it run exactly the same, you don't own a business, you own a job. অর্থাৎ আপনি সামওয়ানকে আপনার বিজনেসটা হ্যান্ড ওভার, দেখবেন বড় বড় কোম্পানির মালিকরা কি করে, সিইও নিয়োগ দেয় এবং সিইওর উপরে পুরা দায়িত্ব দিয়ে দেয়, ও চালাইতে পারে, তার মানে সে সাকসেসফুলি বিজনেস করতেছে। টিম অ্যান্ড লিডারশিপ, এবার সিস্টেমাইজেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমার টিম। তাহলে টিম এবং লিডারশিপটা ইম্পর্টেন্ট। এন্টারপ্রেনারশিপ ইজ নট অ্যাবাউট ডুইং মোর, ইটস অ্যাবাউট বিল্ডিং মোর পিপল হু ক্যান ডু। উদ্যোক্তাদের একটা বড় শক্তির জায়গা কি, তারা সময় কিনতে পারে। আর অনেক অনেকেই এই একটা কথা বলে যে টাইম ইজ মানি, টাইম ইজ মানি। অ্যাবসলুটলি গার্বেজ, অ্যাবসলুটলি রং, বিকজ টাইম ইজ ওয়ে মোর ভ্যালুয়েবল দেন মানি। টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে মানি, সরি, এই কি বলে, টাইম। টাকা দিয়ে আপনি টাইম কিনতে পারবেন, পারবেন অন্য মানুষের টাইম। কিন্তু খেয়াল করে দেখেন তো, আপনাকে যদি এখন এরকম একটা অফার দেওয়া হয় যে আপনাদের 1 লক্ষ করে টাকা দেওয়া হবে বা 10 লাখ করে টাকা দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে দুনিয়া থেকে আপনার আজকে বিদায় হয়ে যেতে হবে, কেউ রাজি হবেন? এই যে যে রাজিটা হইলাম না, এই এই যে রাজি না হওয়াটাই প্রমাণ করে যে আমাদের সময়ের মূল্য টাকার মূল্যর চেয়ে অনেক বেশি, সময়ের গুরুত্ব অনেক বেশি। দ্যাটস ওয়াই আপনি টাকা হারাইলে টাকা আবার পাবেন, সময় হারাইলে, যে আনস্কিল্ড অবস্থায় আপনি 10 বছর হয়তো কষ্ট করেছেন, আমি 13 বছর কষ্ট করেছি, এইটা আবার কিন্তু ফেরত পাবো না। আমি টাকা হারাই ফেলছি, লোনে জর্জরিত হয়েছি, আবার আমি কিন্তু ইয়া করছি, কামব্যাক করছি, কিন্তু আমি তো সময়টা আর কিনতে পারবো না। যার কারণে আসলে সময় কিনতে পারাটা পৃথিবীতে সবচেয়ে বড় যোগ্যতা আমি মনে করি, যে আরেকজন মানুষের সময়টাকে আমি কিনলাম, সেই সময়ে সে ক্রিয়েটিভিটি দিয়ে আমার ব্র্যান্ড বা আমার বিজনেস ডেভেলপ করতে সময় দিচ্ছে। সো পাওয়ারফুল এর জন্য। এখানে এবার টিম এবং রিলেশনশিপে মূলত 3টা রোল নিয়ে আমাদের কাজ করা লাগে। নাম্বার 1, ভিশনারি এন্টারপ্রেনর, সিজ হোয়াট ডাজন্ট এক্সিস্ট, স্টিভ জবস। একটা বিজনেসের 3টা রোল, একটা রোল হচ্ছে ভিশনারি রোল। এই ভিশনারি রোলে কে ছিল? স্টিভ জবস ছিল। তাহলে স্টিভ জবস মূলত ভিশন দেখছে যে আমি অ্যাপেল ফোন বানাইতেছি বা অ্যাপেল ডিভাইস, পৃথিবীতে যত পরিমাণে আপেল গাছে আপেল উৎপাদন হয়, তার চেয়ে বেশি পরিমাণে এক সময় অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হবে। এই কথা যদি বাংলাদেশে কেউ বলে বা আমগো সামনে কেউ বললে, আমরা ভাবতাম যে এই লোক তো পাগল হয়ে গেছে, ওর ট্রিটমেন্ট করানো দরকার। দেখেন, ভিশনারি হচ্ছে এরকম পাগলা মানুষ আপনারা পাগল বলবে। এই যে 100 কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট তৈরি করব পজিটিভলি, এই কথা যখন বলি, মানুষ আমার মনে করে যে মাথা মুথা খারাপ হয়ে গেছে, অতিরিক্ত মোটিভেশন দিতে আমি বলি না। এটা আমার জন্য ভীষণ, আমি অ্যাবসলুটলি ক্যারি করি যে আমি যতদিন থাকবো আমার জীবদ্দশা এটা আমি আমি কমপ্লিট করে যেতে পারবো। এই যে যে ভিশনটা, এই ভিশনটা বাস্তবায়ন করার জন্য এবার লাগবে একজন ইমপ্লিমেন্টার, ম্যানেজার টার্নস ভিশন ইনটু স্ট্রাকচার। ইমপ্লিমেন্টার
যে ডে টু ডে ওয়ার্কগুলো ম্যানেজ করবে। আপনি ভীষণ দেখবেন এটা করতে চাই ওটা করতে চাই এইভাবে প্ল্যান ওগুলা করবেন, আর ডে টু ডে টাস্কগুলো আপনার একজন ম্যানেজার বা একজন সিইও বা একজন ইমপ্লিমেন্টার করবে। এবার ইমপ্লিমেন্টারের অধীনে থাকবে অনেক ডুয়ার, তারা এক্সিকিউট, অর্থাৎ পুরা কাজগুলো ডুয়ার হিসেবে প্রতিনিয়ত যে কাজগুলো এগুলো তারা করবে। ডিপ ট্রুথ, ইফ ইউ ডোন্ট হ্যাভ people to play the other two roles, you are paying the price of 3 jobs with the salary of 1। এখানে দেখেন কথাটা খুব ইন্টারেস্টিং। এই যে এখানে 3টা রোল না, একটা হলো ভিশনারি, একটা হচ্ছে ইমপ্লিমেন্টার, একটা হচ্ছে টেকনিশিয়ান। এই কথাটা আমি বলছি, ইফ ইউ ডোন্ট হ্যাভ পিপল টু প্লে দ্য আদার টু রোলস, ইউ আর পেইং দ্য প্রাইস অফ 3 জবস উইথ দ্য স্যালারি অফ 1। তাহলে আপনার এই 2টা রোলে আপনার যদি ডিউটি করার মতো কেউ না থাকে, এই 2টা রোলে ইউ আর পেইং দ্য প্রাইস অফ 3 জবস উইথ দ্য স্যালারি অফ 1। কথাটা বুঝতে পারছি? তার মানে আপনি জব পালন করতেছেন কোনটা, ভিশনারি রোলটা আপনার পালন হইতেছে, আর ইমপ্লিমেন্টার এবং টেকনিশিয়ান নাই। মানে এই যে সবগুলো যখন আপনি করতেছেন, তার মানে 3টা রোলে আপনি চাকরি করতেছেন, 3জনের সমান কাজ করতেছেন, বেতন পাইতেছেন একজনের। দ্যাটস ওয়াই আপনার ইনকাম অনেক কম। আই হোপ বুঝে গেছেন। এবার আপনার বিজনেসে 6টা সুপার হিরো লাগবে। যেই 6টা সুপার হিরো আপনার পুরো বিজনেসটাকে একদম সেই লেভেলে, অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। 6 সুপার হিরো ফর বিজনেস সাকসেস। নাম্বার 1, সুপারম্যান, দ্য ভিশনারি। আপনি হচ্ছেন আপনার বিজনেসের সুপারম্যান, ভিশনারি, যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারে। সবাই যেটা দেখে না তার চেয়ে বেশি দূর সে দেখতে পায়। আপনি ভিশনারি আপনার বিজনেসের। তারপরে লাগবে একজন আয়রন ম্যান, ইমপ্লিমেন্টার। সে শক্ত হাতে হাল ধরে পুরো কোম্পানির সবকিছুকে ম্যানেজ করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে। এটা হচ্ছে আয়রন ম্যান। তারপরে লাগবে হ্যারি পটার, দ্য মার্কেটিং ম্যাজিশিয়ান। হ্যাঁ, ম্যাজিকের মতো করে সে পুরা জিনিসটা মুহূর্তের মধ্যে চেঞ্জ করে দিবে। একজন মার্কেটিং ম্যাজিশিয়ান লাগবে, সে হচ্ছে হ্যারি পটার। তারপরে লাগবে একজন স্পাইডারম্যান, যা সেলস সেভি, যে পুরো সেলস ডিপার্টমেন্টটা গুছায় রাখবে। তারপর লাগবে একজন দ্য ব্যাটম্যান, দ্য আর্কিটেক্ট, এই যে পুরো সিস্টেমাইজেশন ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো যেগুলো বললাম, ডাটা এগুলোকে, ডেটা এগুলো ম্যানেজ রাখা, এই আর্কিটেকচারাল পার্টটা করবে দ্য ব্যাটম্যান। এরপরে লাগবে দ্য ক্যাপ্টেন আমেরিকা, দ্য লিডার, ফ্রন্টে থেকে যে সবকিছুকে লিড দিবে। সো এখন আমি জানি আপনারা চিন্তায় পড়ে গেছেন যে এতগুলা লোক আমি কই পাবো, আমি তো এখন একলা। আপনি একা, কোনো সমস্যা নাই। আপনি হয়তো এখন এই 6টা সুপারম্যানের কাজ একলাই করতেছেন, কিন্তু আস্তে আস্তে আপনার সুপারম্যান, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি এইখানে কয়েকটা রোল পালন করি। একটা হচ্ছে ধরেন ভিশনারির কাজটা করি, আমি মার্কেটিং ম্যাজিশিয়ানের কাজটা করি, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমি দ্য লিডারের কাজটা করি। সো আপনি 2টা 3টা রোলেও থাকতে পারেন, যেমন ভিশনারির পাশাপাশি লিডার মিলে এই 2টা অটোমেটিক্যালি অ্যালাইন করা যায়। তারপর আপনি মার্কেটিং, সেলস অথবা আর্কিটেক্ট অথবা ইমপ্লিমেন্টে আপনার হওয়া না হওয়া বেটার, আপনি যদি মূল ফাউন্ডার হয়ে থাকেন। অথবা যে আপনি যদি মনে করেন যে না, আমি ইমপ্লিমেন্টার হবো, আমার আরো ফাউন্ডার আছে, তারা হয়তো ভিশনারি হবে। সো আপনি প্রাইমারিলি 6টা রোলই পালন করতেছেন, আই নো, বাট ডে বাই ডে আপনি এরকম সুপার হিরো লাগবে। আপনার এক একটা ডিপার্টমেন্ট যদি একটা মার্কেটিং ম্যাজিশিয়ান থাকে, একটা সেলস সেভি থাকে, একটা আর্কিটেক্ট থাকে, একটা লিডার থাকে, একটা ইমপ্লিমেন্টার থাকে, দেখেন তো ব্যবসা অটোমেটিক্যালি হয়ে যাবে। অনলি 3 থিংস হ্যাপেন ন্যাচারালি। আচ্ছা, একটা মিনিট, একটু back করছি। অনলি 3 থিংস হ্যাপেন ন্যাচারালি ইন অর্গানাইজেশন। 3টা জিনিস অর্গানাইজেশনে অটোমেটিক্যালি ঘটে। 3টা জিনিস কি? ফ্রিকশন, কনফিউশন অ্যান্ড আন্ডার পারফরমেন্স। ব্যবসায় 3টা জিনিস অটোমেটিক্যালি ঘটে। ফ্রিকশন, ঝুট ঝামেলা লাগেই থাকে। কনফিউশন, আপনি একভাবে বুঝাইছেন, সে আরেকভাবে বুঝছে। আন্ডার পারফরমেন্স, তাকে দিয়ে আশা করছেন এই মাসে এই পরিমাণ সেল করবে, করতে পারে নাই। এভরিথিং এলস রিকোয়ার্স লিডারশিপ। সেই ম্যানেজমেন্টের গুরু বলা হয় পিটার ড্রাকার, দেখবেন আমরা গত 3 ক্লাসে অনেকবার ওনার কোডগুলা ইউজ করেছি। মানে এই যে 3টা ঘটনা, এটা অটো, এটার জন্য আপনার কিচ্ছু করা লাগবে না। আগাছা জন্মানো লাগে না, আগাছা রোপণ করতেন, এটা অটোমেটিক হয়। কিন্তু আগাছা ছেটে ফেলার জন্য আপনার এনার্জি দরকার হয়।
সো ফ্রিকশন, কনফিউশন অ্যান্ড আন্ডার পারফরমেন্সকে আপনি ডিল করতে চাইলে এভরিথিং এলস রিকোয়ার্স লিডারশিপ। আপনি অ্যাজ এ বিজনেস ফাউন্ডার আপনাকে প্রপার লিডারশিপ স্কিলটা লাগবে। দ্য টিম ইজ দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। আপনার যত ড্রিম এটা মূলত পসিবল করবে কারা? টিম। ইউ ডোন্ট বিল্ড বিজনেস, ইউ বিল্ড পিপল অ্যান্ড পিপল বিল্ড বিজনেস। তার মানে আমরা সব সময় ফোকাস রাখি কাস্টমারে, নতুন কাস্টমার কে আসলো, কেমনে বিক্রি বাড়ানো যায়, কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে ভুলে যাই, মিস করে যাই, সেটা হচ্ছে আমার টিম। ইটস দ্য টিম দ্যাট মেক্স দ্য ড্রিম পসিবল। সো ওদেরকে টেক কেয়ার করা, ওদেরকে যত্ন নেওয়ার কথা আমরা মাথায়ও রাখি না, ওদের লাইফ নিয়ে চিন্তা করা, ওই জায়গাটা আমাকে গুরুত্ব দিয়ে করতে। বিগ মিস্টেক, বিল্ড টিম লাইক এ ফ্যামিলি, ফ্যামিলি ক্রিয়েটস কমফোর্ট জোন। টিমকে কখনো ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করবেন না। টিম শুড বি লাইক আর্মি। আর্মিতে যেটা হয়, ওয়ান সোলজার টুক আ বুলেট ফর অ্যানাদার সোলজার, ডিসিপ্লিন, স্যাক্রিফাইস অ্যান্ড এক্সিলেন্স। যখন আপনি ফ্যামিলি ক্রিয়েট করবেন, এটা কমফোর্ট জোন ক্রিয়েট করবে। আর যখন কমফোর্ট জোন ক্রিয়েট করবে, মানুষ দেখবেন ভালো পারফরমেন্স করছে না। আর আর্মিরা কিভাবে চলে? তারা ডিসিপ্লিনে চলে, স্যাক্রিফাইস করে, এক্সিলেন্সি প্রদর্শন করে, কারণ তাদেরকে ওইভাবে ট্রেন আপ করা হয়েছে নিয়ম কানুনের মধ্যে। এবং আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হলো, এই ফ্যামিলি মেম্বার ভাবতে গিয়ে আমরা যেটা করি, আমরা হচ্ছে ভুলভাল মানুষকে জয়েন করাই। মানে আমরা দেখা গেছে যে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন জন ধরে নিয়ে আসি যারা আসলে প্রপারলি পারফর্ম করে না। তাহলে কি হয়, অনেক সময় গ্রামের চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এখন মামাতো ভাই হয়তো তার সাথে যে এই মামার সাথে সম্পর্ক ভালো, ওকে, কিন্তু এজ এ মামাতো ভাই সে হয়তো আপনার ম্যানেজার হিসেবে ভালো পারফর্ম করবে না। এই জন্য এটা মাথায় রাখবেন যে ফ্যামিলি থেকে নিয়োগ দেওয়াটা যত কম করা যায়। আপনি নিয়োগ দিবেন ফ্যামিলি মেম্বার দেখেন, আপনি নিয়োগ দিবেন স্কিল দেখে, আগ্রহ দেখে, সেই কাজটার জন্য যোগ্য কিনা। আমি এরকম বহু বিজনেস ধ্বংস হইতে দেখছি যে আত্মীয় স্বজন, গ্রাম থেকে, পাড়া প্রতিবেশী সবাই না জয়েন করাইছে, সবাই মিলে চুরি করে কোম্পানিতে বসাই দিছে, অথবা সবাই মিলে আন্ডার পারফরমেন্স করে কোম্পানি বন্ধ করে ফেলছে। সেই জিনিসটা আমরা যাতে না করি। ইউ মেক মানি হোয়েন ইউ হায়ার দ্য রাইট পিপল। মনে রাখবেন, রাইট পিপল একটা প্রপার ইনভেস্টমেন্ট। এমপ্লয়ি ইজ এ রেন্টেড অ্যাসেট, সো ফর এভরি অ্যাসেট দেয়ার মাস্ট বি এ রিটার্ন অন ইনভেস্টমেন্ট। কারণ অন্টারপ্রেনররা আসলে উদ্যোক্তাদের সময় কিনে, আর এই সময় বিক্রি থেকে তারা মূলত আয় করে। সেটাই জন্য বোঝা গুরুত্বপূর্ণ। অন ইউর মাইন্ড ভার্সেস অন দেয়ার মাইন্ড। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা অনেক সময় এমপ্লয়ীদের সাথে আমাদের সম্পর্ক খারাপটা যেই জায়গায় হয়, সেটা হলো আমরা ওদেরকে বলতে চাই বা ওদের দিয়ে আমার মতো করে কাজ করাইতে চাই, যে দেখো আমি কত ডেডিকেটেড, আমি 7টা বাজে অফিসে চলে আসি, তুমি কেন আগে চলে যাও, আমি 12টা পর্যন্ত। হবে না ভাই, ও এমপ্লয়ি, আপনি এন্টারপ্রেনর, দুইজনের রোলটাই তো আলাদা, আপনি তো কোনোদিন ওইটা হবে না। এবং ওইটা যদি হতে হয় তাহলে কি হবে? ইফ দে থিঙ্ক লাইক ইউ দে উড বি ইউ। তুমি আমাকে দেখো, আমার মতো হয়, এটা যদি আপনার মতো হয়, ও তাহলে উদ্যোক্তা হয়ে যাবে, আর এমপ্লয়ি থাকবে না, তাহলে লাভ হলো কি? এই জন্য সবসময় মাথা রাখবেন, ওর সাথে আপনার একটা মিনিমাল ডিস্টেন্স থাকবে। আপনি ওভার এক্সপেকটেশন করলে ওর সাথে আপনার সম্পর্ক নষ্ট হইলে লং রানে আরো আপনি রেজাল্ট মিস করবেন। এমপ্লয়ি সেল টাইম অ্যান্ড ট্যালেন্টস, এন্টারপ্রেনার্স বাই টাইম অ্যান্ড ট্যালেন্টস। খুবই পাওয়ারফুল একটা কথা, খেয়াল করে দেখেন। মূলত চাকুরিজীবী যারা, তারা কি করে, সময় এবং ট্যালেন্ট, তার যে যোগ্যতা, এটা বিক্রি করে। আর এন্টারপ্রেনাররা কি করে, সময় এবং টাইম কিনে। কত ইন্টারেস্টিং। আমরা আসলে ব্যবসাটা করি কিসের? আমরা সময় কেনা বেচার, সময় এবং ট্যালেন্ট কেনা বেচার। প্রত্যেকটা উদ্যোক্তা আসলে কি করে, সময় কেনা বেচার ব্যবসা করে, পণ্যের ব্যবসা করে না। কারণ পণ্য তো বানায় উদ্যোক্তা না, উদ্যোক্তাটা কিনে টাইম, পণ্য বানায় দেখবেন যে এমপ্লয়িরা। দেখেন আজকে এর কথা চিন্তা করেন, স্কোয়ারের কথা চিন্তা করেন। স্কোয়ারের পণ্য কি ফাউন্ডার বানাইতেছে? এমপ্লয়িরাই বানাচ্ছে। এটার মার্কেটিং প্ল্যান এমপ্লয়িরাই করতেছে, সবকিছু এমপ্লয়িরা করতেছে। মাঝখান থেকে উদ্যোক্তারা পুরো আউটপুটটা নিতেছে, বিকজ জিনিসটা সাহস সে করছে, উদ্যোগটা সে নিয়েছে। বাকি সকল কাজ এমপ্লয়িরা করে। অবাক করা বিষয়, খেয়াল করে দেখেন। আপনি শুধু ভালো ভালো এমপ্লয়িগুলোর আয়না বসাই দিচ্ছেন, ওরা পারফর্ম করতেছে, আপনি জাস্ট লিডারশিপ দিয়ে মরিগ্রহণ করতেছেন, দ্যাটস ইট। পণ্য বানাইতেছে ওরা, ডেলিভারি দিচ্ছে ওরা, কাস্টমার কমিউনিকেশন করতে ওরা, কন্টেন্ট বানাইতেছে ওরা, মার্কেটিং করতেছে ওরা। আশ্চর্য না? আপনি খেয়াল করে দেখেন, দিন শেষে আপনি মালিক হিসেবে, মালিক হয়েছেন কেন? আপনি সাহস করছেন, আপনি রিস্কটা নিছেন। শুধু এমপ্লয়ি সে পারতেছে না কেন? আপনি, অবাক বিষয় না, প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু বিজনেসের কাজই করে, কিন্তু তারা নিজেকে বিজনেসম্যান পরিচয় দিতে সাহস পায় না, বা বিজনেসম্যান হইতে সাহস পায় না। কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ি বিজনেসই তো ডেভেলপ করতেছে। তার মানে এক ধরনের বিজনেসই করতেছে, কিন্তু ওনারশিপ ছাড়া বিদায় এটা হয়ে যাচ্ছে চাকরি। খুবই পাওয়ারফুল। এখন কেন উদ্যোক্তারা অনেক আয় করে? কারণ দেখেন,
আমার যদি 100 এমপ্লয়ি থাকে, 100 এমপ্লয়ি যদি 10 ঘন্টা করে কাজ করে, আমার প্রতিদিন আমি কাজ করি 1000 ঘন্টা। হুট করে এটা বললে দেখেও ধাক্কা খাবে যে আমি প্রতিদিন 1000 ঘন্টা কাজ করি, বলবো যে এইবার লোকটার মাথা শেষ হয়ে গেছে, মোটিভেশন দিতে দিতে এর মাথার মোটিভেশন হারায় গেছে, এখন এর মোটিভেশন দাও। 1000 ঘন্টা কেমনে? কারণ আমি তো বাকি টাইমগুলো আসলে কিনে নিছি। সে 10 ঘন্টা করে আমার এখানে ডিউটি দিবে, এই জন্য সে একটা ইনকাম পাবে। ওই 10 ঘন্টা সময় যে আমি কিনলাম, এই 10 ঘন্টা সময় কেনার জন্য 10 ঘন্টা করে ধরেন 25 দিন ডিউটি, 250 ঘন্টা আমি কিনলাম। 250 ঘন্টা কিনতে গিয়ে আমি ধরেন ওনাকে 250 ঘন্টার জন্য 2.5 লাখ টাকা স্যালারি দিলাম। কিন্তু ওই 250 ঘন্টা উনি ব্রেন খাটাইয়া আমারে উনি ইনকাম এনে দিচ্ছে 10 লাখ। দিস ইজ বিজনেস। এটাই বিজনেস। নট পণ্য বেচা কিনা। পণ্য বেচা কিনা তো এমপ্লয়িরা করবে। আপনি সময় বেচা কিনা করেন, আপনার রোল থেকে আপনি ভেবে দেখেন জিনিসটা। পণ্য বেচা কিনা কিন্তু পণ্য ডেলিভারি, কমিউনিকেশন, হাবি জাবি যা আছে টিম করতেছে, এমপ্লয়িরা করতেছে। আপনার কাজ হচ্ছে ট্যালেন্ট নার্চার করা, লিডারশিপ দিয়ে। আপনার কাজ হচ্ছে এই প্রপার টাইমগুলো কিনা। প্রপার টাইম মানে যেই লোকটা দক্ষ, যোগ্য, ঠিক সিটে ওরে বসায় দেয়া, এবার লিডারশিপ দিয়ে ওকে বলুন দ্যাটস ইট। এইটা করেন, দেখবেন যে অন্য লেভেলে বিজনেসটাকে এক্সপ্লোর করতে পারেন। সো হোয়াট কাইন্ড অফ এমপ্লয়িজ ডু ইউ নিড? দ্য অনলি এমপ্লয়ি ইউ নিড ইজ আ প্রফিটেবল এমপ্লয়ি। প্রফিটেবল। যেমন আমার ব্র্যান্ড এক্সপার্টে আমি 2.5 লাখ টাকা বেতন দিই। উনি ব্র্যান্ডের বাংলাদেশের আড়ং থেকে শুরু করে আকিজ অনেকগুলো প্রিমিয়াম ব্র্যান্ড ওনার হাত দিয়ে। সো উনি একটা খুবই ট্যালেন্টেড পিপল। আমি জানি এরকম গেম দরকার, মাথাওয়ালা আমার ঘিলুয়ালা লোক দরকার। বিধে ওনার বেতন 2.5 লাখ টাকা। তারপর উনি ডিউটি করে 5 দিন। উনি আসে ধরেন দুপুর 12টা 1টা, কোনো সমস্যা নাই। ওনার জন্য আমি ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছি, কারণ উনি বড় বড় প্রতিষ্ঠান ছেড়ে এখানে যেহেতু আসছে। কিন্তু আমি জানি উনি 2.5 লাখ টাকা ওনাকে স্যালারি দিলেও ওনার থেকে আমি কামাইতে পারবো 25 লাখ। উনি এমন একটা ন্যারেটিভ, এমন একটা কপি, এমন একটা প্ল্যান, এমন একটা আইডেন্টিটি ডেভেলপ করে দিবে, যেটা হয়তো আমাকে 25 কোটি টাকার বিজনেস দিতে পারে। এই ওয়েতে আমি ভাবি, কারণ আমার কাজটা হলো ট্যালেন্ট হায়ার করা, একদম রাইট ট্যালেন্ট। ইভেন ট্যালেন্ট হায়ার করার পিছনে আমরা অনেক টাকা ব্যয় করি। আমরা ধুম করে বিডি জবসে অ্যাড দিই না। আমরা এরকম টিম আছে যাদেরকে নিয়োগ দিয়ে দেই, ওরা ইন্টারভিউ মানে ওদেরকে দিয়ে দেই কাজ, ওরা ইন্টারভিউ নেয়, লিঙ্কডইন ঘাটে, প্রোফাইল ঘেটে টেটে ইন্টারভিউ নিয়ে বাছাইকৃত 3 থেকে 4 জন আমাদের কাছে পাঠায়, ওইখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে নিই। এত গুরুত্ব দিয়ে এই কাজটা করি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ওয়ার্ক ফর এভরি অন্টারপ্রেনিয়র। বাট এই কাজটা মোস্টলি ইগনোরড। আমরা এই কাজটা মনোযোগী দিই না। এটা যে একটা কাজ, আমরা মনে করি ইন্টারভিউ নিতেছি, কাজ হইলো যে ইন্টারভিউ দিবে তার ওই প্রস্তুতি নিয়ে আসুক। না, প্রস্তুতি বেশি নিবেন আপনি। কারণ ভাই, ও চাকরিটা হয়তো আপনার একটু মোটিভেট করতে পারলে 2-4টা উত্তর দিয়ে চাকরিটা পেয়ে যাবে। আপনি তো ধরা খেয়ে গেলেন সারা জীবনের জন্য। কারণ আপনি তো, ও যদি পারফর্ম না করে আপনার ব্যবসা তো শেষ। তাহলে কাজটা কার জন্য? আপনি মনে, ও আমি বেতন দিব, একদম পায়ের উপরে পা তুলে আচ্ছা বলেন আপনার নাম কি, কোন গ্রাম, আচ্ছা মানে এই যে একটা ভাব। আরে ভাই, কাজটা আপনার জন্য জরুরি, উঠছে ওর চাকরি না পেলে আরেক জায়গায় পেয়ে যাবে। আর আপনি একটা ভালো এমপ্লয়ি মিস করে একটা খারাপ এমপ্লয়ি দিলে আপনার তো ব্যবসা শেষ। সো এইটা গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য। এবার একটা এমপ্লয়ি মেট্রিক্স আমি শেয়ার করতেছি, যাদের হচ্ছে কি বলে মোটামুটি এমপ্লয়ি সংখ্যা বেশি তারা এটা মজা পাবেন। এখানে আমরা 4টা কম্পোনেন্টে এমপ্লয়ীদেরকে ভাগ করব। একটা হচ্ছে এ প্লেয়ার, একটা বি, একটা সি এন্ড একটা ডি প্লেয়ার। এখানে এক্স এক্সিসে দেখতে পাচ্ছেন যে আমরা পারফরমেন্স, ওয়াই এক্সিসে আমরা কালচার দেখাচ্ছি। পারফরমেন্স এন্ড কালচারের ব্যালেন্স অনুযায়ী আমরা চিন্তা করব যে আমার এমপ্লয়িটা কি প্রপার পারফরমেন্স করছে কিনা। এখানে যারা খেয়াল করে দেখেন, এখানে আমরা একদম লাস্টেরটা দিয়ে শুরু করি। ডি প্লেয়ার, ডি প্লেয়ারে দেখেন পারফরমেন্স লো। উপর থেকে নিচ যদি চিন্তা করেন পারফরমেন্স লো ডি প্লেয়ারের। আবার কালচারের দিক থেকেও সে লো, হাইতে না, কালচারাল লো, পারফরমেন্স লো। দুইটা জিনিসই যখন লো, সে হচ্ছে ডি প্লেয়ার। তার মানে তার পারফরমেন্স ভালো না, যেই কামে তার নিয়োগ দিছে ওই কাম সে ঠিক মতো করতে পারে না। দ্বিতীয় হলো কোম্পানির যে নিয়ম কানুন, মাদক কায়দা, কোম্পানির ভ্যালুস, প্রিন্সিপাল, কালচার কিচ্ছু সে মানে না। অন টাইমে অফিসে আসে না, হুট করে আগে বের হয়ে যায়, ছুটি ছাড়া একদিন জানাই না। আবার নিজেদের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি করে। তার মানে ওর কালচারালেই ও ফিট না। আপনি যেই ধরনের কালচারের লোক, আপনি ওই কালচারের সাথে ও ম্যাচ করতে পারতেছে না। তারপরে উপরেরটা কি? সি প্লেয়ার। সি প্লেয়ার কারা? সি প্লেয়ার হচ্ছে তার, দেখেন তার পারফরমেন্স হাই বাট কালচার লো। তার মানে হচ্ছে সে খুব ভালো পারফর্ম করে, তার স্কিল অনেক ভালো, কিন্তু তার কালচার ঠিক নাই। কোম্পানির নিয়ম কানুন, অন্যান্য জিনিস, অন টাইমে অফিস আসা, এই জিনিসগুলো সে প্রপারলি মেনটেন করে না। আর এরপর আছে বি প্লেয়ার। বি প্লেয়ার কি কালচারালি খুবই হাই, নিয়ম কানুনের ব্যাপারে খুবই সতর্ক, এবং দেখা গেল আপনি যতক্ষণ অফিসে আসেন সে ততক্ষণ বসে থাকে, কিন্তু তার পারফরমেন্স খুবই লো।
এখন পারফরমেন্স লো, কিন্তু আপনার যেহেতু সে খুব যত্ন করে, অন টাইমে অফিসে আগে চলে আসে, রাতেও দেখা গেল বেশি সময় থাকে, আপনার ওর প্রতি একটা আলাদা ইমোশন, ফ্যাসিনেশন কাজ করে। আচ্ছা ঠিক আছে, ছেলেটা একটু কাজ কম বুঝলেও খুব আন্তরিক আছে, হ্যাঁ বিশ্বস্ত আছে, ওদের কিন্তু রেখে দেন। কিন্তু আলটিমেটলি এই বিশ্বস্ত দিয়ে আপনার কাম কি বলেন তো? এই বিশ্বস্ত আপনাকে শুধুমাত্র একটা কমফোর্টই দিচ্ছে। এই কমফোর্ট তো দরকার নেই, আপনার দরকার পারফরমেন্স এমপ্লয়ি থেকে। এরা হচ্ছে বি প্লেয়ার। এ প্লেয়ার কারা, তাদের ব্যাপারে আর নতুন করে বলার নাই। কালচার হাই, পারফরমেন্স হাই, অর্থাৎ নিয়ম কানুন সবকিছু মিলে এ প্লেয়ার হচ্ছে দারুণ। এখন কার জন্য কি কাজ, সলিউশনটা কি? এ প্লেয়ার হচ্ছে হাই পারফরমেন্স এন্ড হাই কালচার, লিভ দেম অ্যালোন, জাস্ট টেকেন ভেরি গুড কেয়ার। এ প্লেয়ার নিয়ে আপনার টেনশনের কিছু নেই, কারণ হাই পারফর্মার, তারা স্কিল এবং কালচারালি ফিট, তাহলে তাদেরকে নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই, তাদেরকে একটু নার্চারিং করুন, একটু কেয়ারের মধ্যে রাখেন। অ্যান্ড বি প্লেয়ার কারা, হাই কালচার লো পারফরমেন্স, তার মানে তারা নিয়ম কানুন ভালো, মানে আপনার বাজার সদাই আগায় দেয়, আপনার নিচে আপনার ব্যাগ নিয়ে গাড়িতে উঠাই দিয়ে আসে, তারপর অন টাইমে অফিসে আসে, সবার সাথে মিশে যে কোনো প্রোগ্রামে সবার আগে দৌড়ে তাদের পাওয়া যায়। কিন্তু ওর যে স্পেসিফিক রোল, ওর যে ডিউটি, ওই রোলে ও ভালো পারছে না। দে ওয়ান্ট টু গুড, ডু গুড বাট ডোন্ট নো হাউ। তার মানে এই জাতীয় বি প্লেয়ার যারা, তারা মানুষ হিসেবে ভালো, বিশ্বস্ত, আন্তরিক, তাদের সমস্যার জায়গা যেটা, সেটা হচ্ছে তাদের স্কিলে ঘাটতি। ওই স্কিলের উপরে তাদেরকে ট্রেনিং করান, তাহলে বি প্লেয়ার একসময় এ প্লেয়ার হবে। তাহলে আপনি বি কে যদি এতে আনতে পারেন, তাহলে আপনার টিম পারফরমেন্স কিন্তু হাই হয়ে গেল। এবার আসেন সি প্লেয়ার, হাই পারফরমেন্স লো কালচার। দে নিড কোচিং উইথ কনসিকুয়েন্স, ফ্রেন্ডলি বাট ফার্মলি আস্ক দ্য সিনারিও, টেক অ্যাকশন টুগেদার। তাদেরকে একটু কাউন্সিলিং করেন, একটু টেক কেয়ারে রাখেন, আলাদা হয়তো একটু ডিনারে বসেন বা লাঞ্চে ডেকে একটু, যে ভাই আপনার পারফরমেন্স তো সুপার, সবাই হ্যাপি, কিন্তু ভাই আপনি তো অন টাইমে অফিসে আসেন না, হুট করে 3 দিন আপনার ফোন বন্ধ পাই, এরকম হয়। এই জিনিসগুলো বারবার কাউন্সিলিং করে করে এই সি প্লেয়ারকেও আমরা কিন্তু চাইলে এ প্লেয়ারে নিতে পারবো। ডি প্লেয়ার যারা, লো পারফরমেন্স লো কালচার, দে শুড বি ফায়ার্ড বাই নাও, এখনই তাকে বিদায় করেন। কারণ আগাছা আপনার মূল গাছের উৎপাদন, প্রোডাকশন বন্ধ করে দিবে। এতে মায়া দেখানোর দরকার নাই, ও তো খালতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, আমার খালু, আমার ফুপা, আমার প্রতিবেশী, কি মনে করবে? আমার খালাতো ভাই, ওরে যদি চাকরি থেকে না করে দেই, খালায় তো ফোন দিয়ে কান্নাকাটি করবে। এই যে দেখেন, এই ইমোশন দেখানোর জন্য আপনার খালাতো ভাইরে প্রয়োজন অন্যভাবে হেল্প করেন। কিন্তু আপনার এমপ্লয়ি বাই নাই, আপনার ব্যবসা বন্ধ হইলে আপনি খালাতো ভাইয়ের জন্য এখন কাঁদতেছেন, 2 দিন পর তো আপনি কানবেন, তখন খালাতো ভাই কি আপনার বাঁচাবে? ডি প্লেয়ার শুড বি ফায়ার্ড বাই নাও। এবং ওই যে এই জন্য একটা কথা আমি সবসময় বলি, ফায়ার ফাস্ট হায়ার স্লো। ফায়ার ফাস্ট, কামে লাগতেছে না ফায়ার, হায়ার করার সময় অনেক যাচাই বাছাই, যে আমার কালচারে ফিট হবে কিনা, যথেষ্ট এক্সপিরিয়েন্স কিনা, ওর এই কাজটা দিয়ে কিছু কাজ দিয়ে যাচাই করে তারপরে দেখেন। তাহলে ফার্স্ট স্টেপ কি করলাম, ফায়ার অল দ্য ডি প্লেয়ার্স, আমি আগাছাগুলা ক্লিন করে ফেললাম। এই স্টেপে সবচেয়ে বেশি খুশি হবে এ প্লেয়ার উইল বি হ্যাপি উইথ দিস স্টেপ, যে এতদিন পরে স্যারের বুদ্ধোদয় আসছে, এই আজেরা পিপল গুলারে অফিস থেকে আজেরা গুলোর কারণে আমাদেরও কাজের ক্ষতি হয়, এইটা যখন সলিউশন হয়ে যাবে। সেকেন্ড স্টেপ, কনভারসেশন উইথ সি প্লেয়ার কারা, পারফরমেন্স ঠিক আছে বাট কালচার লো, তার সাথে বসে ঠিক করা। থার্ড স্টেপ, অ্যারেঞ্জ ট্রেনিং ফর বি প্লেয়ার কারা, কালচারালি ফিট, পারফরমেন্স ঠিক নাই, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন তার স্পেসিফিক স্কিলে। প্রিন্সিপাল, ইউর বেস্ট পিপল ক্যানট থ্রাইভ আনটিল ইউ রিমুভ ইউর ওয়ার্স্ট। এটা মাথায় রাখবেন, ইউর বেস্ট পিপল, আপনার সেরা পারফর্মার সেরা পারফর্ম করতে পারবে না যদি না আপনি ওয়ার্স্ট পিপলদেরকে আপনি ফায়ার করেন। এখন মেসিকে এনে যদি বাংলাদেশ ফুটবল দলে আপনি খেলান, আপনি বলেন তো ঘটনা কি হবে? মেসির পাসই তো বুঝবে না, তাহলে উল্টা কি হবে? মেসির বদনাম হবে, মেসির পারফরমেন্স নষ্ট হবে। তো এরকম আমাদের বি প্লেয়ার, আমাদের বা সি প্লেয়ার যেগুলো, এগুলোতে আমরা এতে ট্রাই করব, যদি না হয় এইখানেও লাইফ লং ট্রাই করবো না, হয়তো আমরা 2 মাস বা 3 মাসের টাইম দিব, যে আপনার এই জিনিসগুলো ঠিক করা দরকার, এটাকে আপনি ঠিক করেন, আদারওয়াইজ আমরা আসলে সরি বলতে বাধ্য হব। এমপ্লয় মেট্রিক্স, তাহলে কি হচ্ছে? এ প্লেয়ারদেরকে আমরা করছি নার্চার, বি প্লেয়ারকে আমরা করছি ট্রেন আপ, সি প্লেয়ারকে আমরা দিচ্ছি কোচিং কাউন্সিলিং, ডি প্লেয়ারকে করছি আমরা ফায়ার, কালচার ভার্সেস পারফরমেন্স। এই 4টা কাজ করলে দেখুন আগাছা দূর হয়ে আপনার পুরো টিমটা একদম সিস্টেমাইজেশনটা হয়ে গেল। কিপ ইউর টিম মেম্বার হ্যাপি, এভরি বিজনেস ইজ এ ভেহিকল টু সার্ভ পিপল। আমাদের টিম মেম্বারদের হ্যাপি রাখতে হবে, আই টেক কেয়ার মাই এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি টেক কেয়ার মাই বিজনেস, এই ফিলোসফি দিয়ে আপনি পুরো জিনিসটা চিন্তা করবেন। 4 ways টু মেক দেম হ্যাপি, কাস্টমারদেরকে হ্যাপি
যেমন আমরা করার জন্য অনেক প্রসেস ফলো করি, ঠিক একইভাবে আমাদের টিম মেম্বারদেরকে হ্যাপি করা নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে, ওদের ফিনান্সিয়াল গ্রোথের রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে। দেখো আমাদের সাথে থাকলে রং রানে যেহেতু আমরা এত বড় কোম্পানি হইতেছি, আজকে হয়তো তোমার মনে হইতেছে স্যালারি কম, কিন্তু আমরা যদি বাংলাদেশের লিডিং ব্র্যান্ড হই, এই জায়গায় পৌঁছাই, তখন চিন্তা করে দেখো তো তুমি শুরুর দিক থেকে আসো, এটা কোথায় গিয়ে পৌঁছাবে। ফিনান্সিয়াল একটা গ্রোথ পাথ হয়ে দেখাবেন। নাম্বার 2, কেরিয়ার গ্রোথ পাথ। ইটস নট অনলি মানি, ইটস কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক, কোয়ালিটি অফ লার্নিং, অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটিস। কেরিয়ার গ্রোথটা দেখাবেন যে তুমি এইখানে কাজ করলে আগামী দিনে তোমার কেরিয়ার কোথায় যাবে, এবং এমন একটা পরিবেশ ওকে দেন, ইনভায়রনমেন্টের কারণে হইলেও, যাতে সে চিন্তা করে আচ্ছা এখানে ভালো ভালো মানুষজন কাজ করে, আমি থাকি এখানে কিছু শিখতে পারবো। নাম্বার 3, গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তাদের ছুটি ছাটা লাগবে, তাদের হয়তো অসুস্থতা আসবে, এই জায়গায় একটা ব্যালেন্স আপনি সবসময় জোর করে, আমাদের দেশে যেমন একটা বদনাম আছে, আমরা কর্মীদের জোর করে খাটাইতে চাই, বেশি কাজ করাইতে চাই, তাহলেই মনে হয় যে গাদার মতো খাটাইতে পারলে রেজাল্ট আসলো। আসলে ব্যাপারটা এমন না। মানুষ যতক্ষণ ডিউটি করতেছে ততক্ষণ যদি মন দিয়ে ডিউটি করে, এনাফ, অনেক কাজ আপনার করে দিতে পারবে। অ্যান্ড নাম্বার ডি, কিপ ইউর অফিস কালচার ক্লিন। অফিস কালচারটাকে রেগুলার মনিটর করবেন, আপডেট করবেন, রানিং অন দ্য ট্রাস্ট, রেসপেক্ট, বন্ডিং গুলো যাতে সবাই সবার সাথে ঠিক থাকে, একটা ইমোশনাল কানেকশন এখানে বিল্ড করে দেওয়া। 3 টাইপস অফ পিপল শুড বি ফায়ার্ড বাই নাও। 3 ধরনের আমরা ফায়ার করবো। একটা হলো পিপল হু হ্যাভ ইন্টিগ্রিটি ইস্যু, যাদের সততা নিয়ে ঝামেলা আছে, এই সকল মানুষকে কিন্তু আপনি ফায়ার করতে হবে। লাইং, চিটিং, স্টিলিং অ্যান্ড ম্যানিপুলেটিং তারা করে। নাম্বার 2, হু আর কালচারাল আনফিট। আপনার অনেক ভালো পারফর্মার, কালচারালি আনফিট, একবার দুইবার ট্রাই করলেন, 3 মাস সময় দিলেন, তার মধ্যে ইগো আছে, অ্যাঙ্গার আছে, জিলাসি আছে, ব্লেমিং গেম খেলে, এই ধরনের লোক কিন্তু আপনার পুরো কোম্পানি ভিতরগতভাবে ডিস্ট্রয় করে দিবে, এদেরকে বিদায় করা। নাম্বার 3, হু হ্যাভ ক্যাপাবিলিটি মিসফিট। দে আর হার্ড ওয়ার্কিং বাট ল্যাক অফ স্কিল। নিয়ম কানুন সব দিক থেকে ওর স্কিল, এদেরকে ট্রেনিং করান, একটা টাইমলাইন দেন, এই টাইমের মধ্যে এই ট্রেনিং, এই বই, এগুলো করে তোমাকে এরকম পারফর্মার হইতে হবে, না হইলে ভাই 3 মাস পরে বিদায়। আই হোপ ক্লিয়ার। ইউ উইল ফিউজড বাই পার্টনার। ইউ নিড ওয়ান বস টু গ্রো ইউর বিজনেস, নট মেনি ডিসিশন মেকার। আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে একজন ডিসিশন মেকার হইতে হবে, অথবা যে কোনো একজনকে ডিসিশন মেকার বানাবেন। সবাই মিলে ডিসিশন দিলে তখন পুরো হজবরল একটা অবস্থা হয়ে দাঁড়াবে। এবার আসেন মানি ম্যানেজমেন্ট, আমাদের সিস্টেমাইজেশনের আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট। ট্রু সাকসেস ইজ নট ডিটারমাইন্ড বাই হাউ মাচ মানি ইউ মেক, বাট হাউ ইউ ম্যানেজ দ্য মানি ইউ মেক। টাকা কত কামাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ টাকাকে আমরা কিভাবে ম্যানেজ করছি। এই যে মানি মাস্টারি কোর্সটা আমি কেন বানাইছি, আমি দেখেছি বাংলাদেশের মানুষের মানি ম্যানেজমেন্ট স্কিলের চরম ঘাটতি। ইভেন আমি আমার ওই ক্লাসটাতে আমার ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, কাছের মানুষ, ইভেন আমার মামার ফ্যামিলি, আমার শ্বশুরের ফ্যামিলি, তাদের আমি মানি ম্যানেজমেন্ট স্কিল চরম বাজে দেখছি। যে আমার মামা অনেক টাকা আর্ন করা থেকে ধপাস করে পড়ে গেল ঋণে টিনে, মেয়ে বিয়ে দিতে গিয়ে বাড়ি বন্ধক রাখলো, কি থেকে কি করলো, কিন্তু উনি আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে ধনী ছিল। কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট স্কিলের অভাবে, প্রপারলি ম্যানেজ না করে তারা এখন ঋণে জর্জরিত। সো অ্যাকুরেসি, এরপরে মানি ম্যানেজমেন্টের জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাকুরেসি অফ অল ট্রানজেকশন প্রপারলি। ইউ নিড এ প্রপার ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি রিপোর্টিং সিস্টেম, যেটার মাধ্যমে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ভিউটা দেখতে পারবেন। এবং এই এই মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, টাইম ইজ মোর ভ্যালুয়েবল দিন মানি। সো টাকা দিয়ে সময় কিনবেন। এই যে দেখেন, আগে আমি কপি লিখতাম, আমি ওয়েবসাইটের এই ক্যাপশন, এগুলো আমি যখন 2.5 লাখ টাকা খরচ করে একজন ব্র্যান্ড এক্সপার্ট, কপি এক্সপার্টকে বসাইছি, এই কাজগুলো এখন উনি করে। এখন 2.5 লাখ টাকার চেয়ে আমার টাইম ভ্যালু মানি অনেক বেশি, কারণ ওনাকে আমি 250 ঘন্টায় 2.5 লাখ টাকা দিই, কিন্তু আমি 250 ঘন্টায় আমি কামাই 2.5 কোটি। তাহলে আমার ওই 2.5 কোটি না কামাই আমি এখানে দিলে তো আমার জন্য লস। ওইটাকে একটু ম্যানেজ করা আমার সময়টা গুরুত্বপূর্ণ। ইভেন দেখবেন যে এই লাক্সারি পিপলরা কি করে, বিজনেস ক্লাসে ভ্রমণ করে, তারা হয়তো দেখবেন যে কি বলে, পার্সোনাল ইয়া করতেছে, এই জেট বিমানে করে ফ্লাই করতেছে সময় বাঁচানোর জন্য। কিন্তু কারণ এইখানে মনে রাখবেন 3টা ক্যাটাগরি 3টা জিনিসে ফোকাস করে। পোর পিপল ফোকাস অন মানি। একজন গরিব মানুষ বা একটা দরিদ্র মানুষ, তার জীবনের সবচেয়ে দামি জিনিস হচ্ছে টাকা। সবচেয়ে দামি, পৃথিবীতে সবচেয়ে দামি তার কাছে টাকা। মিডিল ক্লাস যারা, তাদের কাছে সবচেয়ে দামি ক্রেডিট, লোন। মিডিল ক্লাসরা দেখবেন বেশি লোন উঠায় কেন, তাদের স্ট্যাটাস ধরে রাখতে হবে, তারা লোন করে গাড়ি করে, লোন করে বাড়ি করে, লোন করে ঘুরতে যায়, লোন কারণ একটু দেখাইতে চায়, দেখ বেটা আমি বড় লোক। আসলে সে কিন্তু ওই পরিমাণ বড় লোক হয় নাই। আপনি মনে রাখবেন, আপনার আর্নিং মানে মিনিমাম, আপনার যেই টাকা মাসে আপনি খরচ করেন, এখন ধরেন চলতে আপনার মাসে সে ধরেন 1 লাখ টাকা খরচ হয়, 1 লাখ টাকা মাসে খরচ, এটাকে 4 দিয়ে গুণ করবেন, 4 লাখ টাকা ইনকাম হওয়ার আগ পর্যন্ত আপনি গাড়ি কিনবেন না। এবার যত যা ঘটে, আপনার আশেপাশে সবাই কিনে ফেলছে, আপনার কেনার দরকার নাই, বিকজ আপনার স্ট্যাবিলিটিটা আগে দরকার।
কিন্তু একটা গাড়ি যখন একটা মিডিল ক্লাস মানুষ লোন করে কিনতেছে, ধরেন উনি এখন মাসে 1 লাখ টাকা খরচ করে, উনি ভাবতেছে আচ্ছা গাড়ি কিনলে যেটা হবে আমি উবারে যাতায়াত করি, এই খরচটা বেঁচে যাবে। কিন্তু একটা গাড়ি কিনলে ড্রাইভার, এটার সাথে গাড়ি মেনটেনেন্স, প্রতি মাসে তেল গ্যাস এগুলোর খরচ। এবার গাড়ি কিনলে শুধু গাড়ির খরচ কিন্তু অ্যাড হচ্ছে না, গাড়ি আপনার ভিতরে মাথার ভিতরে সবসময় খোঁচাবে যে তুমি গাড়ি কিনছো, এখন এক কাজ করো অমুকের বিয়ে, যেই বিয়েতে গিয়ে আপনি আগে 2,000 টাকা দিতেন, এই বিয়ে এখন 20,000 টাকা, কারণ আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, একটা ভাবের ব্যাপার, কম দেয় কেমনে। গাড়ি যখন আপনার আছে, আগে হয়তো শুক্রবার দিন বিকেলবেলা গল্প আড্ডা করে বাসায় গল্প গুজব করে, এখন প্রত্যেক শুক্র হয়ে যাবে আপনার ফ্যামিলি, আচ্ছা ঠিক আছে গাড়ি আছে চলো ওই রিজোর্টে যাই, মাওয়া গিয়ে ইলিশ খেয়ে আসি, ওইখানে যাই। এই যে গাড়ি কিন্তু আপনাকে বাকি জায়গাগুলোতে নিচ্ছে, এবার চিন্তা করে দেখেন তো ওভারঅল কস্টিং আপনার লাইফে কত বেড়ে গেল। দরকার নাই তো আসলে। ইভেন এখন আমার নিজের গাড়ি থাকার পর আমি অনেক অনেক জায়গাতে এখনো রিক্সা দিয়ে যাই, অনেক জায়গাতে আমি এখনো সিএনজি, কারণ আমার মনে হয় যে আমার এই লাইফটাও ভালো লাগে, মানে আমার এখন গাড়ি আছে বিদে অলওয়েজ গাড়ি দিয়ে চলতে হবে, ব্যাপারটা এমন না, ওইটা এনজয় করি না। আমার সব সময় ধুম করে গাড়ি, আমার ড্রাইভারকে ডাকো, দরকার কি 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমি এই জিনিসটা। এখন এই যে যে মানি ম্যানেজমেন্টের এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো আমরা মিস করে যাই, কারণ আমাদেরকে ক্যাপাবিলিটি অর্জন করার আগে আমরা শো অফের দিকে ফোকাস করে ফেলি, যে আমাদেরকে দেখাইতে হবে। এই যে মিডিল ক্লাস ক্রেডিটে ফোকাস, তাদের ক্রেডিট নিতে হবে, তাদের এই জন্য তাদের ক্রেডিট স্কোর ভালো করে যাতে আরো ভালো লোন পায়। তারা 8টা 10টা করে, আমি এরকম অনেককে চিনি 8টা 10টা করে ক্রেডিট কার্ড নেয়, প্রত্যেকটা ক্রেডিট কার্ডের দিয়ে। আমি একজন টপ লেভেলের ব্যাংকার আমার সাথে কানেক্টেড প্রায় 10 বছর, উনি এরকম ক্রেডিট কার্ড নিয়ে 15টা ক্রেডিট কার্ড নিছে। লাস্টে ওনার স্যালারি ম্যালারি দিয়ে কাটতে কাটতে বিনাশ, মানে এমন অবস্থা, উনি বললো ভাই আমি পুরো ডিপ্রেশনে চলে গেছি, কারণ কার্ড ছিল, গেছি ঘষা দিছি, খাওয়া দাওয়া করছি, এইখানে ওই অফার এইখানে ওই অফার, এগুলো ধরতে গিয়ে ভাই আপনার এই অফার ধরার দরকারটা কি, কি দরকার? সব অফার ধরতে হবে কিনা? আপনি ডেবিট কার্ড দিয়ে খরচ করেন না, ক্রেডিট কার্ড দিয়ে করার দরকারটা কি? আপনি ঋণে করে কেন খরচ করবেন? সো এই স্কিলের ঘাটতির কারণে আমাদের বহু মানুষের অ্যাসেট করা হয় না, আমরা অ্যাসেটের জায়গায় লাইবিলিটি কিনি। সো লাইবিলিটি কোনটা? যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে, গাড়ি একটা লাইবিলিটি কারণ এটা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। অ্যাসেট কোনটা? যেটা আপনার পকেটে টাকা এনে দিয়ে যায়। এই জায়গাটা বুঝবো। সো আগে আমি অ্যাসেট ডেভেলপ করবো, এবং আমরা খরচ করব কি? আমরা খরচ করব বেবি মানি, নট মামা মানি। এখন বলবেন বেবি মানি আর মামা মানি কি? মামা মধ্যে মাম, হ্যাঁ, মানে মা, মাদার মামি আর কি, মানি। সো মামা মানিটা হচ্ছে ধরেন যেই টাকাটা আপনি হার্ড আর্নিং করেন, ধরেন আমি এই যে ক্লাসটা করাচ্ছি, ট্রেনিং করাচ্ছি, করায় এই গ্রোথ চ্যালেঞ্জ থেকে ধরেন আমি 5 লাখ টাকা ইনকাম করলাম, এটা কিন্তু একটা মামা মানি, তাই না? মূল টাকাটা একদম মেইন জায়গা থেকে আসলো। এই 5 লাখ টাকা এবার আমি কি করলাম, শো অফে খরচ করলে হারায় গেল মামা মানি। আমি কি করব, এই মামা যাতে, এই মাটা, এই মাদার মানিটা যাতে বাচ্চা দেয়, বাচ্চা যত মন চায় জেনে মন চায় খরচ করেন, মা খরচ করবেন না, মাথায় রাখবেন এটা। এবং যেই দিন আপনি দেখবেন বাচ্চা মানি দিয়ে আপনার সমস্ত খরচ হইতেছে, তখন আপনি ট্রুলি ফিনান্সিয়াল ফ্রিডম। একদম মানে সিম্পল বুঝাই দিলাম। তার মানে কি করব, এই 5 লাখ থেকে আমার ধরেন ফ্যামিলি খরচ 1 লাখ বা 1.5 লাখ বা 2 লাখ টাকা, বাকি 3 লাখ টাকা আমি চিন্তা করব। আমাদের মাথায় কুবুদ্ধি আসে কি, 3 লাখ টাকা আছে, আচ্ছা আর 2 লাখ ভরে 5 লাখ টাকার দিয়ে আমি 2টা দেশ ঘুরে আসি। উল্টা 3 লাখের সাথে আরো ঋণ করলেন, তা আপনি খরচ করবেন বেবি মানি, বেবি, বাচ্চার বাচ্চা, আরো নাতি নাতকুর খরচ করতে পারলে আরো ভালো। এই ওয়েতে যেদিন থেকে আপনি ভাববেন, ওই দিন থেকে আপনি মানি ম্যানেজমেন্টে মাস্টার হয়ে গেছেন, যে আমার এইদিকে দেওয়া আছে, ওই বিজনেস থেকে আসতেছে, ওইটা থেকে আসতেছে, ওইটা থেকে আসতেছে, আচ্ছা কোনো সময়, তখন আপনি ফিনান্সিয়াল ফ্রিডম। কিন্তু এই ফ্রিডম হওয়ার আগে আপনি শো অফ, অমুকরে দেখাইতে হবে বিদে এটা করতে হবে, অমুকে এই ড্রেস কিনছে আমার কিনতে হবে, দেখবেন যে বিশেষ করে মা বোনদের মেয়েদের মধ্যে দেখা যায়, আমার বান্ধবী ওইটা কিনছে আমি এটা না কিনলে কেমন দেখা যায়, আমার বন্ধু এটা করতেছে আমি এটা না করলে কেমন দেখা যায়, না ভাই। এই কম্পারিজন একটা অ্যাবসলিউটলি গার্বেজ চিন্তা ভাবনা। এই কম্পারিজন ইজ দ্য থিপ অফ জয়, আপনার সমস্ত জয় আনন্দ হ্যাপিনেসকেও কেড়ে নিচ্ছে। সো এই জিনিসটা আমাদের মধ্যে একটু প্রপারলি থাকাটা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আমার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অনুযায়ী ডিসিশন নেই যে আমি এখন কোন জিনিসটা করব। আপনার হাতে একটা টাকা আসে, আপনি চিন্তা করবেন আগে অ্যাসেট কিনি, নট লাইবিলিটি কিনি, যেটা আমার খরচ বাড়াবে। লাইবিলিটি দিয়ে আপনি শো অফ করতে পারেন, আপনার কেউ তো এই শো অফ কেউ মনে রাখবেন না ভাই, এক্সট্রা শো অফ না, আপনি শো অফের নামে বস্তু নিয়ে আসতেছেন, কিন্তু আপনি শো অফ করবেন আপনার জ্ঞান, আপনার নলেজ, মানুষ যাতে আপনার কাছে ইচ্ছা করে আসে, আপনার সাথে যাতে বসে একটা পরামর্শ নেয়, এইটা শো অফ করেন, তাহলে মানুষের দোয়া পাবেন। গাড়ি বাড়ি দিয়ে শো অফ করে মানে খুব বেশি ফায়দা আসলে নাই, বরঞ্চ আপনি কিছু মানুষের ঈর্ষার কারণ হবেন। এবার লিগেল ইস্যুস, ব্যবসা করতে গিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিগেল। হোয়েন ইউ ওবে দ্য লজ ইউ প্রিভেন্ট আননেসেসারি গভর্নমেন্ট অ্যাটেনশন এন্ড অবজারভেশন। আমি অনেককে দেখছি ট্রেড লাইসেন্স নাই, লোন নিতে গেছে, এখন ব্যাংক বলতেছে ট্রেড লাইসেন্স 3 বছরের মেয়াদ না হইলে হবে না। সো লিগেল ব্যাপারগুলা, অনেকের ভ্যাটের কাগজ থাকে না, ট্যাক্সের কাগজ ঠিক থাকে না, একটু প্রপারলি এই জিনিসটাকে মেনটেন করবেন। আমি জানি বাংলাদেশে এই জায়গাটা একদম ভলাটাইল, এলোমেলো। আপনি
প্রপারলি মেনটেন করলেও ঝামেলায় পড়ে, না মেনটেন কিন্তু করলে ঝামেলাটা কম, তাই না? আপনি ম্যানেজটা ইজিলি করতে পারবেন। কিন্তু এই ডকুমেন্ট ম্যানেজ না করলে, আপনার যদি কপিরাইট করা না থাকে, আপনার যদি ট্রেডমার্ক ঠিক মতো না থাকে, আপনার বিএসটি না থাকে, যেমন আমরা যখন কর্পোরেটে অর্ডারগুলো ডেলিভারি দিতে, অর্ডার আনতে যেতাম, তখন আমাদেরকে বিএসটি সার্টিফিকেশনটা দরকার হতো, আমাদের ভ্যাটের কাগজ দরকার হতো। এই জিনিসগুলো যদি না করেন, আপনি বিজনেসকে স্কেল আপ করতে পারবেন না। এবং নিয়ম মেনে যে সকল ব্যবসা অবৈধ, ওই ব্যবসাগুলো আপনি না যাওয়া বেটার। কারণ সাময়িক হয়তো ইনকাম করতে পারবেন, যেহেতু লিগেল ইস্যু আছে, ওই ব্যবসা কিন্তু লং রানে আপনার জন্য, যেমন এমএলএম ব্যবসা বাংলাদেশে অবৈধ, কিন্তু বাংলাদেশে এখনো 400+ এমএলএম কোম্পানি চলতেছে। এখন এগুলো গভর্নমেন্ট যখন যেটারে ধরে, ওইটার অবস্থা কিন্তু 12টা বাজায় ফেলে। এই জন্য লিগেল ইস্যু আছে, ওরকম কোনো ব্যবসা, ওরকম কোনো কর্মকাণ্ডের সাথে না জড়ানোটা বেটার। দ্য কোচ, এভরি গ্রেট পারফর্মার ফ্রম মাইকেল জর্ডান টু টাইগার উডস, ওয়ান থিং ইজ কমন, দে হ্যাড আ কোচ। দেখেন, সারা পৃথিবীর টপ পারফর্মার যে কোনো সেক্টরে খেয়াল করে দেখেন, তাদের একজন কোচ বা মেন্টর থাকে, যার অধীনে এই যে এত কিছু আমরা শিখলাম, আমাদের এই জিনিসটাও মাথায় রাখতে হবে। এবং আমি অনেকগুলো কোচ মেন্টরের নাম বাংলাদেশেও বলেছি, আমার নলেজে যেগুলো আছে, আরো এর বাইরে থাকতে পারে, অনেকে ভালো করতেছে। হোয়াট এভার, যাকে আপনার পছন্দ, যাকে, আমি বলতেছি না কিন্তু আমি, কারণ আমি এত মানুষকে তো এফোর্ড করতে পারবো না, এত মানুষকে আমি সার্ভিস দিতেই পারবো না। সো কিন্তু আপনার জীবনে কিন্তু লাগবেই এটা। এভরি গ্রেট পারফর্মার, মাইকেল জর্ডান টু টাইগার উডস, সাকিব আল হাসান টু বিরাট কোহলি, আপনার নেইমার টু রোনালদো, সবার লাইফে কিন্তু কোচ ছিল, তাদের লাইফে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করার জন্য। কোচ প্রোভাইড দ্য পার্সপেক্টিভ, দে গিভ ইউ স্টেপ বাই স্টেপ প্রসেস টু গ্রো এভরি ডে। দেখেন, এই 3 দিনে আমি যে গ্যারান্টিটা দিয়েছিলাম, আপনার লাইফে একটা চেঞ্জ আসবে। এবং 3 দিন আগের আপনি ঠিক খেয়াল করে দেখেন তো, আজ থেকে জাস্ট 3টা দিন আগে দেখতে দেখতে মনে হলো চোখের পলকে চলে গেল। কিন্তু এই চোখের পলকে চলে যাওয়া 3টা দিন, দেখেন তো, আপনি জাস্ট 3 দিন আগে আপনার চিন্তা চেতনা, পার্সপেক্টিভ, পৃথিবীকে যেভাবে দেখতেন, বিজনেসকে যেভাবে ভাবতেন, সিস্টেমকে, টিমকে, লিডারশিপকে যেভাবে ভাবতেন, আজকে কি আপনি সেভাবে ভাবছেন? ভাবছেন না কিন্তু। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছেন, তারা 3 দিনের আগের আপনার সাথে আপনি পেছন ফিরে তাকাইলে দেখবেন যে ওই মানুষটার এই মানুষটার মধ্যে ফার একটা ডিফারেন্স আমি লক্ষ্য করছি। অনেক কিছুর ভিতরে আপনার মধ্যে একটা পরিবর্তন, একটা চিন্তা চেতনার মধ্যে একটা বিকাশ, একটা শেখার আনন্দ, শেখার প্রতি একটা আগ্রহ, ইমপ্লিমেন্ট করা একটা সাহস, একটা শক্তি, একটা ঝাঁপ দেওয়ার মতো ব্যাপার, এগুলো আপনার মধ্যে চলে আসছে। তাহলে খেয়াল করে দেখেন তো, এই জিনিসটা যদি কন্টিনিউয়াস করা যাইতো, কন্টিনিউ না করলে, কনসিস্টেন্সি না করলে কিন্তু কোনো কিছু আসলে রেজাল্ট হিসেবে আসে না। এই কাজটাই যদি আপনি রেগুলার করে যেতে পারেন, লাইফ লং করে যেতে পারেন, চিন্তা করে দেখেন তো আপনি কোথায় যাবেন। আজকে আমাকে যে এই জায়গাটায় দেখতেছেন, আমি কিন্তু এরকম অনেকগুলা কোচের মেন্টরিং এ আজকের এই জায়গাতে আসছি। আমি ডক্টর তালবিন সাহার, লুইস গেলার্ডো বা জন আসারফ, এরকম ওয়ার্ল্ডের টপ যারা আছে, রাসেল ব্রানসন, জে আব্রাহাম, ফিলিপ কটলার, তাদের থেকে আমি ডিরেক্ট নিয়েছি। এই যে ডিরেক্ট লেসনগুলা বা মেন্টরিংগুলা, তাদের সাথে আমার কানেকশনগুলা, এগুলো আমাকে কি করেছে? পাওয়ার দিয়েছে, আমাকে পার্সপেক্টিভ দিয়েছে। আমি হয়তো একভাবে ভাবতাম, এখন তারা আমাকে মাল্টি ডাইমেনশনালি থিঙ্কিং করতে শিখিয়েছে, যার কারণে আজকে আমাকে এই জায়গায় দেখছেন। সো আপনাকে বিল্ড করতে চাইলে আপনার কিন্তু এরকম একজন কোচ বা মেন্টর লাগবে। ট্রুথ বোন, এই বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল। দেখেন, আমরা মনে করতে পারি যে খেলাধুলার, আমি আমি খুব মনে আছে, আজ থেকে 8 বছর আগে আমি যখন কোচ কাঞ্চন পেজ খুলি এবং এটা নিয়ে কমিউনিকেশন করি, অনেকে হাসি ঠাট্টা করতো, অনেকে ইভেন মনে করতো আমি কোন খেলার যেন কোচ। মাঝে মাঝে অনেক মায়েরা তার বাচ্চাদের ব্যাপারে বলতো যে আপনি কোন খেলার কোচ, আমার বাচ্চাটাকে আপনার কোচিং এ দিতে চাই। মানে বাংলাদেশের মানুষের আইডিয়া ছিল যে কোচ মানি ক্রিকেট, ফুটবল, হকি বা কোনো খেলার কোচ হইতে পারে, জীবনের যে কোচ হইতে পারে, বিজনেসের যে কোচ হইতে পারে, এই আইডিয়া পর্যন্ত আমাদের দেশে ছিল না। কি আশ্চর্য ব্যাপার! এবং প্রচুর মানুষ আমাকে, এই মেয়ে আপনি কিসের কোচ, কোন খেলা শিখান আপনি? আমি লাইফের খেলা শিখাই, আমি বিজনেসের মতো ইন্টেলেকচুয়াল স্পোর্টস শিখাই, এজন্য আমি কোচ। সো এই যে যেটা থাকতে পারে, এই যে আইডিয়া পর্যন্ত আমাদের ছিল না। আমরা দেখেন কতটা ব্যাকফুটে আছি। ইফ বিজনেস ইজ দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার আর ইউ প্লেইং উইদাউট কোচ? এটা যদি কম্পিটিটিভ স্পোর্টসই হয়, খেলা তো কোচ ছাড়া হয় না। তাহলে আপনি এরকম একটা কম্পিটিটিভ স্পোর্টসে নামলেন, যেটা সারা দুনিয়ার সব মানুষ বিজনেসম্যান হইতে চায়। যত বড় রোনালদো বলেন, যত বড় সাকিব আল হাসান বলেন, আর নায়ক শাকিব খান বলেন, প্রত্যেকটা মানুষ জীবনে হইতে চায় বিজনেসম্যান। শাহরুখ খান বলেন, বিজনেসম্যান সবার জীবনে। তাহলে প্রত্যেকটা ট্যালেন্টেড মানুষ, প্রত্যেকটা সফল মানুষ, সবাই হইতে চায় বিজনেসম্যান। তাহলে চিন্তা করে দেখেন তো, এই জায়গায় প্রতিযোগিতাটা কি?
কি পরিমাণ ব্যাটল এখানে, কি পরিমাণ একটা ওয়ারফেয়ার এখানে। এই জায়গাতে আপনি কোনো রকম ঢাল তলোয়ার ছাড়া, কোনো কমান্ডার ছাড়া, কোনো কোচ কোচিং ছাড়া, ট্রেনিং ছাড়া আপনি যুদ্ধে নেমে গেলেন যে মায়ের দোয়া আছে আমি বুক পেতে দিলাম, গুলি খেয়ে ধপাস। এটা যাতে না হয়। হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? এরকম একটা ঢাল তলোয়ার বিহীন, কোচ বিহীন, কোচিং ট্রেনিং বিহীন আপনি যুদ্ধে নাইমা গিয়ে হাউ ক্যান ইউ এক্সপেক্ট দ্য উইন? হাউ ডেয়ার ইউ? কিভাবে এই উইনটা আপনি আশা করতেছেন? আপনি চিন্তা কমন কমন সেন্সে ভাবেন, লজিক্যালি ভাবেন, ইমোশন দিয়ে না, লজিক্যালিও যদি আপনি চিন্তা করে দেখেন, আপনি হাউ ডেয়ার ইউ যেটা আপনি ভাবতেছেন, তাহলে যারা কোচিং নিতেছে, লাখ লাখ কোচিং, কোটি টাকা খরচ করতেছে, সময় বিনিয়োগ করতেছে, মাথা কামাইতেছে, সিস্টেম বানাইতেছে, ওর সাথে আপনি টিকবেন, ধোপে টিকবেন বিজনেসে? কোনোভাবেই তো সম্ভব না। সো আই হ্যাভ এ মাল্টিপল কোচ। আমার হ্যাপিনেস কোচ আছে, আমার বিজনেসের কোচ আছে, আমার ফিটনেসের কোচ আছে। এই যে এই বছর আমি ফিটনেস কোচ হায়ার করেছি 11 লাখ টাকা দিয়ে। ওরা 1 বছরে পেমেন্ট করে দিছে আমি। এই যে যার কারণে আমার ফিটনেস, আমার এনার্জি লেভেল চরম। দেখেন, এর আগেও আমাকে দেখেছেন, এর আগেও অনেকে আমার ক্লাস করেছেন, কিন্তু আগের গ্রোথ চ্যালেঞ্জ আর এই যে এখন যে করতেছেন, এই বছর যে করতেছেন, বিকজ আমি জানুয়ারি থেকে এটা হায়ার করার কারণে আমার মানে পুরো বডি স্ট্রাকচার, আমার মুভমেন্ট, হাঁটা চলা, কথা বলা, খাওয়া, রুটিন, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। তার আগে পর্যন্ত কিন্তু আমার ব্রেইন কোচ ছিল, বিদায় আমি ব্রেইনের ব্যাপারে অনেক ভালো বুঝতাম। হ্যাপিনেস কোচ ছিল, এটা ভালো বুঝতাম। বিজনেস মার্কেটিং এর কোচ ছিল, এটা ভালো বুঝতাম। কিন্তু আমার ফিটনেসের কোচ ছিল না। যারা আমার আগে দেখেছেন, ইভেন আজকেও আমার সাথে অনেকের এই ক্লাসও আছেন, যাদের সাথে আমার ওই ট্রেনার্স প্রোগ্রামটাতে দেখা হয়েছে, বলতেছিলেন যে স্যার আপনি কি শুকায় গেছেন, আপনাকে তো একরকম। আমাদের ভিডিওতে আমার আমার দেখলে আমারই এখন হাসি পায়, মনে হয় আমার বড় ভাই এরকম করে গাল ফুলা এরকম। আমার এই যে শার্ট প্যান্ট এখন সব ঢিলা হয়ে গেছে, মানে এমন অবস্থা। আমার জাস্ট এই বছর 13 কেজি ওয়েট লুজ করেছি আমি, 13 কেজি। এবং এনার্জি অন্তত 3x, 3 গুণ বেড়ে গেছে। আমার প্রোডাক্টিভিটি, কাজ, আমার রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, রাতে ঘুমের রুটিন, এভরিথিং চেঞ্জ হয়ে গেছে। আনবিলিভেবল পারফরমেন্স শুধুমাত্র একটা ফিটনেস কোচ আমার জীবনে অ্যাড করছি। অনেকগুলা কোচ ছিল, ফিটনেস কোচটা গ্যাপ ছিল, এটা অ্যাড করার কারণে আমার পুরো লাইফে দেখেন কত ইম্প্যাক্ট। ঠিক আপনার বিজনেসে এরকম একটা কোচ দরকার। আপনি ঠেকে গেলে যাকে একটা নক দিতে পারবেন, আপনি একটা প্ল্যান করে যাকে পাঠাইতে পারবেন, একটু স্যার দেখে দেন তো। কারণ আরেকটা পার্সপেক্টিভ, আপনি তো বিজনেসের সোলার সিস্টেমের ভিতরে এরভাবে ঘুরতেছেন, প্রতিনিয়ত ঘুরতেছেন। এই যে ঘোরার মধ্যে বাইরে থেকে যদি একজন না দেখে যে আপনি ঠিক লাইনে যাচ্ছেন না ভুল দিকে, জিপিএস এর মধ্যে যদি আপনাকে ট্র্যাক না করে একটু বলে না দেয়, তাহলে তো আপনি ভুল দিকে চলে যাবেন। এখন যখনই আমরা এই যে জিনিস শিখতে যাই, কিছু করতে চাই, একটা ডেঞ্জারাস কিছু ওয়ার্ড আমাদের মাথায় থাকে, দ্য ডেঞ্জারাস ওয়ার্ড, আই নো ইট। ও আমি তো জানি, ও বুঝছি, কোচ কাঞ্চন আর কি করাইবো, বুঝছি। ওই বুকিশ কথাবার্তা, ইংলিশ কথারে বাংলায় কইব, শেষ, বইটই নকল করে লিখে দিব। এই কথাটা বলে ফেললেন, আই নো ইট, এটা একটা অ্যারোগেন্স দ্যাট ব্লকস লার্নিং। প্রত্যেকের থেকে শেখার আছে। ইভেন আমি আমার মেয়ের থেকে শিখি, ও ক্লাস 4-এ পড়ে মাত্র, কিন্তু ওর পার্সপেক্টিভ, ওর কিছু কিছু কথা, ওর চিন্তাধারা আমার কাছে ওয়াও, দারুণ একটা কথা বললো। তো প্রত্যেকটা মানুষ, ইভেন একটা রিক্সাওয়ালা, আমি রিক্সা যেতে গেলে কথা বললে তার থেকেও একটা কিছু শেখার চেষ্টা করি। সো আই নো ইট, এটা হচ্ছে ব্লকিং, আমি জানি। দেখেন, আপনি বলতেছেন আই নো ইট, অথচ সক্রেটিস বলতেছে অনলি ওয়ান থিং আই নো নাথিং। কনফুসিয়াস বলতেছে ওয়ান থিং আই নো নাথিং। তার মানে দুই দিকের দুই, মানে ইস্টার্ন ফিলোসফার, ওয়েস্টার্ন ফিলোসফির দুইজনই মানে দিকপাল, তারা দুইজনই বলতেছে ওয়ান থিং আই নো নাথিং। আর আমরা বলতেছি আই নো এভরি, আমি সব জানি। ও আচ্ছা বুঝছি, জানি, ও এটা জানি জানি। তাহলে আপনি লার্নিং ব্লক, আপনার আপনার উন্নতি কোনোদিন সম্ভব না। আপনি ডক্টরেট হন, ব্যাপার না, আপনি আপনার সাবজেক্টে ডক্টরেট, কিন্তু আপনি কৃষিকাজ করতে গেলে পারবেন, আপনি নৌকা বাইতে দিলে পারবেন, আপনি সাঁতার না জানলে যত বড় ডক্টর হন, সাঁতারটাকে আলাদা করে শিখতে হবে। So, আপনি যেই প্রফেশন আছেন ওই প্রফেশন নিয়ে হয়তো একটা ভালো আছেন, কিন্তু বিজনেস প্রফেশন আপনাকে শিখতে হবে আলাদা করে। আপনি হয়তো ডক্টর হয়েছেন, কিন্তু ডক্টর হয়ে তো আপনি বিজনেসই করছেন। আপনি একটা চেম্বার খুলেছেন, এখন আপনি কাস্টমার কিভাবে ডিল করতে হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, প্রসেস, ডেটাবেস, এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো তো আপনাকে এমবিবিএস ডিগ্রিতে বা ডক্টরেট যে ডিগ্রিগুলো এমডি করেছেন এখানে তো আপনাকে শেখানো হয় না, এগুলো আলাদা করে শিখতে হবে। আরেকটা ডেঞ্জারাস ওয়ার্ড পাই 4টা, সেটা হচ্ছে মাই বিজনেস ইজ ডিফারেন্ট। অনেকে আমার কাছে এসে বলো উনি তো অনলাইন উদ্যোক্তাদের জন্য, ও উনি তো অনলাইন না, ওগুলা উনি ট্রেনিং করে ট্রেনারদের জন্য। না, মাই বিজনেস ইজ ডিফারেন্ট, অ্যাবসলিউটলি রং। এটা একটা এক্সকিউজ। অল বিজনেস আর হিউম্যান টু হিউম্যান, অল বিজনেস ইজ সেম। সো আপনি যদি আপনার ব্রেনটা ভালো বোঝেন, আপনার কাস্টমারের ব্রেন বোঝেন, দুইটা অ্যালাইন হয়ে গেলে আপনি যে কোনো ব্যবসায় বুম করবেন, ভালো করবেন। তাহলে এই দুইটা ওয়ার্ডের পরিবর্তে আমরা কি করব? টিচ মি, আমাকে শিখান। কারণ সবকিছু আপনার অন্য কারো থেকেই শিখতে হয়েছে। এবং স্টিভ জবসের একটা কথা আমার খুব ভালো লাগে, উনি বলতো যে মোস্ট সাকসেসফুল
ফেইলিওর অ্যান্ড মোস্ট সাকসেসফুল পিপল অথবা সাকসেসফুল অর মোস্ট সাকসেসফুল পিপলের মধ্যে পার্থক্য হচ্ছে সাকসেসফুল পিপল অলওয়েজ আস্কিং ফর হেল্প। সফল মানুষটা যে কাজটা পারে না ইগো নিয়ে বসে থাকে না, ভাই এই কাজটা আমার শিখান, একজন দুইজন পাঁচজন 10 জনের নক দেয়, তারপর একজন থেকে হেল্প নিয়ে কাজটা করে। সো স্টিভ জবসের ইয়াটা খেয়াল করেন, সাকসেসফুল পিপল ভার্সেস মোস্ট সাকসেসফুল পিপল। ফেইলিওর এবং সাকসেসফুল বলে না, কিন্তু সাকসেসফুল এবং মোস্ট সাকসেসফুল এক্সট্রা অর্ডিনারি পিপলের মধ্যে পার্থক্য হলো এক্সট্রা অর্ডিনারি যে সে এভরি টাইম বিপদে পড়লে কারো না কারো হেল্প সিকিং করে। আর ফেইলিওরে মোটামুটি সাকসেসফুল তারা চিন্তা, আচ্ছা আমার একটা মান আছে, আমার লেভেল থেকে ওর কাছে আমি এটা জিগাই কেমনে, ও তো বাচ্চা পোলাপান, আমি একটা কোচ কাঞ্চন, আমি আরেকটা ট্রেনার এটা জিগাই কেমনে যে ভাই এই জিনিসটা কোত্থেকে করব, এই জিনিস আমি জানি না, ও জানলে আমার তো বাণিজ্য যাবো। কেন, সমস্যা কি? আপনি তো কথা বলতে জানতেন না, আরেকজন থেকে শিখছেন না, হাঁটতে জানতেন আরেকজন শিখছেন না, লিখতে জানতেন আরেকজন থেকে শিখছেন না, ইংলিশ বলতে জানতেন আরেকজন থেকে শিখছেন না। তো যেখানে দরকার বিজনেস না জানলে আরেকজন থেকে শিখবেন, সমস্যাটা কিছু নেই। কিপ সার্চিং হু ক্যান টিচ ইউ। তাহলে আমাদের কি করতে হবে, আপনার জীবনে যেই যেই জিনিসগুলোতে আপনার লাইফে দরকার, আপনি মনে করেন যে এই স্কিলগুলো আমার বেঁচে থাকার জন্য, আমার বিজনেসের জন্য, আমার লাইফের জন্য দরকার, তাহলে আপনি খুঁজেন ওই স্কিলের এক্সপার্ট কে আছে যার কাছে গেলে ওই জিনিসটা আপনি শিখতে পারবেন। যেমন আমার কাছে এসে আপনি হ্যাপিনেস এবং বিজনেসের ব্লেন্ডিং এ লজ এন্ড প্রিন্সিপাল শিখতে পারেন, একদিকে বিজনেসও হবে এবং আপনার লাইফটা অর্গানাইজ হবে, একটা ডিসিপ্লিন লাইফ আমার থেকে শিখতে পারেন। এই জিনিসের জন্য যদি আপনার কাছে মনে হয় যে আই এম দ্য রাইট চয়েস ফর ইউ, দেন গো ফর মি। আপনি আমার ওয়েবসাইটে যান বা আমার টিমের সাথে কথা বললে আমার নেক্সট কোচিং প্রোগ্রামে জয়েন করে ফেলেন। সিম্পল ম্যাথ। হোয়েন ইউ হ্যাভ দ্য রাইট হু, দে উইল হেল্প ইউ ফাইন্ড ইউ হোয়াই, হোয়াট অ্যান্ড হাউ। আমরা সবসময় জিজ্ঞেস করি কিভাবে 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 হইলো, কিভাবে হইলো, কেন হইলো, কেন হইলো, কেন করব, হোয়াট কি করব, কি করব। আপনার আসলে একটা উত্তর দরকার, সেটা হলো হু, কে, কে সেই জিনিসে আমাকে এটা সলভ করতে পারবে। হু ইজ দ্য শর্টেস্ট সলিউশন অফ এনি প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য শর্টেস্ট সলিউশন। আপনি ধরেন আপনার রুমের এসিটা কাজ করতেছে না, এখন আপনি চিন্তা করবেন যে কিভাবে এটাকে ঠিক করব। আচ্ছা কি হয়ে গেল, কেন কাজ করতেছে না? সারাদিন বসেও যদি এই তিনটা জিনিস চিন্তা করেন, কেন কাজ করতেছে না, কি ঘটলো, কিভাবে সলভ হবে, কোনোদিনও সলভ হবে না। আপনি চিন্তা করবেন এই এসি ঠিক করার জন্য পারফেক্ট লোক বাংলাদেশে কে আছে, তারে খবর দেয় আনো, ও বাকি হোয়াই হোয়াট হাউ ও চিন্তা করবে। কত সিম্পল। আপনি মার্কেটিং করতে পারতেছেন না, আপনি বসে চিন্তা করতেছেন কেন হইতেছে না আমার মার্কেটিং, আমি তো অ্যাড ভালোই বানাইছি, আপনার কাছে ভালো মনে হইতেছে, হোয়াট কি ঘটলো, ফেসবুকের অ্যালগরিদম চেঞ্জ হয়ে গেল, হাউ কিভাবে তাহলে অন্যরা সেল করে। এত কিছু না ভেবে এই জিনিসটা কে ভালো পারে তাকে হায়ার করেন, তাকে দিয়ে কাজটা করে ফেলেন, সিম্পল। হু ইজ দ্য শর্টেস্ট সলিউশন অফ এনি প্রবলেম। ইউ নিড এ শেরপা টু স্কেল ইউর বিজনেস, বিকজ দ্য সাকসেস অফ বিজনেস ইজ ক্লাইম্বিং অ্যান এভারেস্ট। এভারেস্টের চূড়ায় বিজনেস করছেন মানে এভারেস্টের চূড়ায় ওঠাটা যেই পরিমাণ কঠিন, যেই পরিমাণ কষ্টের, বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবসায়ী হিসেবে সফল হওয়া এভারেস্টের চূড়ায় ওঠার চেয়ে কঠিন। তাহলে এভারেস্টের চূড়ায় যারা এক্সপার্ট বছরের পর বছর ট্রেনিং করে, তারাও এভারেস্টের চূড়ায় ওঠার জন্য একজন শেরপা হায়ার করে এবং এই শেরপার মাধ্যমে সে ওইখানে পৌঁছায়। শেরপা বলে দেয় যে আগামী 2 দিন ঝড় হবে, আমরা এই জায়গাটাই স্টে করি না, আপনি ডাইনান একটু বা দিকে গিয়ে করেন, এখন বাতাসের ফ্লোটা বেশি, এখন এইভাবে ট্রাই করেন, এই যে দড়িটা এইভাবে প্রতিনিয়ত গাইড করে করে আমরা একটু এই রুটে যাই, এদিক দিয়ে নাহলে পথ হারায় ফেলবে, সামিটে ওঠার যে রাস্তাটা সেটা মিস করে ফেলবে। এই যে শেরপা মূলত গাইড করে এভারেস্টের চূড়ায় নিয়ে যায়। হি উইল গাইড ইউ টুয়ার্ডস দ্য পিনাকল অফ বিজনেস সাকসেস। আপনার বিজনেসের শেরপাটা কোথায় যে আপনাকে গাইড করবে? একটা শেরপা সারা আপনি এভারেস্টের চূড়ায় ওঠার ড্রাইভ করতেছেন, ইভেন উইদাউট স্কিল। আর আপনি ভাবতেছেন আমার ব্যবসা হয় না কেন, আমার তো কপাল খারাপ। আপনি কপাল থাপড়াচ্ছেন, কপাল যতই থাপড়ান কপাল বড়ও হবে না, কপাল খুলে টাকা পয়সাও বের হবে না। কপাল না থাপড়িয়ে আপনাকে একটা শেরপা, একটা কোচ, একটা মেন্টর হায়ার করতে হবে যে আপনাকে আসলে ওই পিনাকল অফ সাকসেসে পৌঁছায় দিবে বিজনেসে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে শর্টেস্ট সলিউশনটা কি? বাংলাদেশে অনেক সলিউশন আছে, আপনি ইউটিউব থেকে বিজনেস এগুলো শিখতে পারেন, আপনি বই পুস্তক নানান কিছু পড়তে পারেন, নানা মেন্টরের থেকে নানা জিনিস নিয়ে নিয়ে আস্তে আস্তে অ্যালাইন, কারো থেকে ডিজিটাল, কারো থেকে মার্কেটিং, কারো এক এক কমপ্লিট সলিউশন যদি চেতে চান, তাহলে আপনাদের জন্য দ্য আলটিমেট সলিউশন ব্রেভ।